সাউন্ড ওকে। এই যারা কানেক্টেড আছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা কানেক্টেড আছেন আমাদের সঙ্গে আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস টাইম 6টায়, সমস্যা নাই। আজকে একটু আমরা লেট করে শুরু করতেছি প্রথম ক্লাস, এই কারণে যে আপনারা যাতে সবাই জয়েন করতে পারেন। নামাজের একটা বিষয় থাকে, ওই কারণে হচ্ছে আমরা একটু টাইমটা প্রথম দিন লেট করেই হচ্ছে শুরু করছি। ঠিক আছে, টাইম 6টা, আমরা ইনশাল্লাহ 6টার সময়ে হচ্ছে 6টা থেকে কন্টিনিউ করব, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, আর একদম প্রথম দিন তো অনেক কিছুই হচ্ছে ধুম করে ওই একদিনে হচ্ছে বোঝার চেষ্টা করেন না। একদিনেই হচ্ছে হঠাৎ করে অনেক কিছু তো বোঝা সম্ভব না, তাই না? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা ওইটা নিয়ে কাজ করব যে কখন দিলে আপনাদের জন্য সুবিধাটা হয়। ওকে, আচ্ছা। আলহামদুলিল্লাহ ভাই, কে এটা? মন্ডল সাহেব। আচ্ছা, তাহলে আজকে ম্যাথের হচ্ছে একদম ফার্স্ট লেকচার। অলরেডি আপনাদের হাতে মনে হয় শিটগুলো চলে গেছে। আপনারা জানেন যে আমাদের ম্যাথ লেকচারের টোটাল লেকচার আছে হচ্ছে 28টা, এবং 28টা নট অনলি শুধুমাত্র এমসিকিউ বেসমেন্টের। এই 28টার ভিতরে এমসিকিউ এবং রিটেন দুইটা পোর্শন নিয়ে হচ্ছে কাজ করব আমরা একসঙ্গে। এবং এই 28টা লেকচারের মধ্যে আমাদের ম্যাথের 3টা পোর্শনই কিন্তু আমরা কাভার করব। অ্যারিথমেটিক পোর্শন, অ্যালজেব্রিক পোর্শন এবং জিওমেট্রি, অর্থাৎ বাংলা যেটাকে আমরা কি বলি, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। 3টা পোর্শনই ইনশাল্লাহ আমরা এই জায়গাটায় কাভার করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। যেমন আজকে 1 নম্বর লেকচারে আপনি কি দেখতেছেন, যে দেখেন বোর্ডে দেখা যাচ্ছে যে লেকচার 1-এ পার্সেন্টেজ শুধু এখানে শেষ না, ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ পার্সেন্টেজের এমসিকিউ নিয়ে হচ্ছে মূলত আমরা আজকে কাজ করব। অর্থাৎ প্রথম লেকচার 1টা। আমাদের দ্বিতীয় লেকচারে যখন আমরা যাব তখন হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ নিয়েই কাজ করব, তবে সেটা আসবে হচ্ছে রিটেন পোর্শনটা নিয়ে। এবং আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে প্রথম 6টা লেকচার পর্যন্ত, ঠিক আছে, প্রথম দিন একটু কথাবার্তা বেশি আসবে, কারণ কি করব না করব এই জিনিসগুলো সম্পর্কে ধারণা না নিয়ে আমরা ধুম করে কোশ্চেন সলিউশনের দিকে যেতে পারতেছি না, যে চলেন যায় 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, বিষয়টা এরকম না, আগেই ঘটনাগুলো বুঝে নেন। সেটা হচ্ছে প্রথম 6টা লেকচার পর্যন্ত আপনি 3টা টপিক নিয়ে কাজ পাবেন এখানে, যেমন 1 আর 2 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ, 3 এবং 4 নাম্বার লেকচার পাবেন লস প্রফিট, 5 এবং 6 নাম্বার লেকচার পাবেন হচ্ছে ইন্টারেস্ট নিয়ে। এই 3টা লেকচারের এমসিকিউ এবং রিটেন, ঠিক আছে, তার মানে 3টা এমসিকিউ 3টা রিটেন না হচ্ছে আপনি ক্লাস পাবেন 6 নাম্বার লেকচার পর্যন্ত। কিন্তু ক্লাস এই জায়গাটায় প্রথম 6টা পর্যন্ত আপনার 6টা ক্লাস হবে না, এই জায়গাটায় ক্লাসের সংখ্যা একটু বেড়ে যাবে। আপনার এই ক্লাসের সংখ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যেতে পারে। এখন কোশ্চেন হচ্ছে কেন 6টা লেকচার 8টা ক্লাস কেন লাগবে আপনাদের? ঠিক আছে, আচ্ছা, এখন সেটার কারণটা হচ্ছে এইটা, যে আমরা এইখানে যারা কানেক্টেড আছে অলরেডি আমাদের সঙ্গে প্রায় 138 জন 37 জনের মতন কানেক্টেড আছেন, তাদের সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, ঠিক আছে, বা সবার সাবজেক্ট ম্যাথও না, তাই না? এইখানে আমরা বিভিন্ন গ্রুপ থেকে জয়েন করছি, সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, এবং আমরা যে ব্যাংক জবের জন্য ম্যাথগুলো দরকার সেই ম্যাথগুলো অনেকেই আমরা ছোটোবেলায় করে আসছি, কিছু প্রবলেম ফেস করছি, অনেকে আবার ম্যাথে খুব ভালো আছেন, অনেকে ম্যাথে একটু দুর্বল, অনেকে ম্যাথ দেখলেই ভয় পান। বিভিন্ন গ্রুপের আমরা এই জায়গাটায় অ্যাপ্লিকেন্টগুলো জয়েন করে আসি। সেক্ষেত্রে একদম যদি আমরা কোর লেভেলের কথাবার্তাগুলো দিয়ে শুরু করে দেই, তখন অনেকের জন্য বুঝতে একটু সুবিধাটা হয় না, অনেকে একটু প্রবলেম ফেস করেন। এই কারণে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ঘটনাগুলোর সঙ্গে পরিচয় করাই দিয়ে তারপরে হচ্ছে মূল লেকচারগুলো শুরু করে দেওয়া। এবং এই 6টা ক্লাসে আমাদের একটু, ওই যে বললাম যে ক্লাসের সংখ্যাটা একটু বেশি লাগবে, 7 থেকে 8টা ক্লাস লাগবে, কিন্তু পরেরগুলোতে আর লাগবে না, কারণ আমরা যখন অলরেডি 3টা এমসিকিউ এবং 3টা রিটেন ক্লাস কমপ্লিট করতে পারবো ফাইনালি, তখন আমাদের মধ্যে একটা ডিসিশন কাজ করা শুরু করে দেয় যে হ্যাঁ, যে জিনিস এইরকম এইভাবে কাজ করতে হবে। কারণ আপনি আমার কথার সঙ্গে কিন্তু এখন পর্যন্ত অনেকে ইউজ টু না, কারণ আমার ক্লাস অনেকে করেন নাই। তারেক স্যারের ক্লাস থেকে ম্যাথের, তারেক স্যারের কথার সঙ্গে অনেকে ইউজ টু না, ঠিক আছে, এই কথার সঙ্গে ইউজ টু হইতেও তো আমাদের একটু সময় লাগে বিষয়টা, তাই না? এই কারণে হচ্ছে আমাদের প্রথম 6টা লেকচার পর্যন্ত আপনাদের কাছে একদম কোর্ডিয়ালি রিকোয়েস্ট যে আপনারা ডানে বামে কোনো আগে চিন্তা ভাবনা করবেন না, যা বলা হচ্ছে সেই কথাগুলোর উপরে ভিত্তি করে আপনারা ম্যাথ
ম্যাথগুলো করার চেষ্টা করবেন এই জায়গাটায়, এবং আপনাদের কি প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছে সেটা আমরা ডেফিনেটলি সবগুলোই শুনবো এবং সেই সমাধানগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। আপনাদেরকে প্রবলেমে রেখে আমরা পরীক্ষার হলে আপনাদেরকে পাঠাবো না। এই বিষয়গুলোর জন্য যে প্রথম দিন বলতেছিলাম যে একটু কথা বেশি আসবে, এই জায়গাটাই একটু গল্প টল্প বেশি আসবে, কিন্তু পরের ক্লাসগুলো থেকে দেখবেন যে এত কথাবার্তা আসবে না। এবং 3টা এমসিকিউ এবং 3টা রিটেন করলে আপনাদের 2টা ধারণা চলে আসবে যে এমসিকিউতে কী ধরনের চিন্তাগুলো করতে হয়, এবং এমসিকিউ এর চিন্তাগুলো কিন্তু সবসময় কিন্তু রিটেনে অ্যাপ্লাই করা যায় না। কেন? কারণ এমসিকিউতে আমাদের টার্গেট থাকে হচ্ছে কত দ্রুত এবং কত কম সময়ের মধ্যে আমরা একটা ম্যাথ সলভ করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট থাকে, তাই না? কিন্তু রিটেন মানে কিন্তু হচ্ছে বেসিক, সেখানে বেসিকের কিছু কথা আসবে, রিটেন ম্যাথগুলো কিভাবে লিখতে হয় সেখানে অনেক ধরনের হচ্ছে অনেক গল্প আসবে, অনেক কথাবার্তা আসবে। এই কারণেই প্রথম 6টা লেকচারে আমরা 6 দিনে আমরা পারবো না, আমাদের 7টা বা 8টা ক্লাস লাগবে। 6টা লেকচার কিন্তু শেষ করতে 7টা বা 8টা ক্লাস লাগবে আমাদের, কিন্তু পরেরগুলোতে আর লাগবে না। পরেরগুলোতে দেখবেন আপনারা একদিনে একটা করে লেকচার শেষ করা যাচ্ছে। কেন? কারণ ততদিনে আপনাদের মূল যে গল্পগুলো, বেসিক যে গল্পগুলো, সেগুলো অলরেডি আপনারা শুনে ফেলবেন, তখন আর এই গল্পগুলো শোনার প্রয়োজন পড়বে না। এবং দেখবেন যে এই ধরনের কথাই তখন চলে আসে যে স্যার এই ম্যাথটা পারবো, ঠিক আছে সমস্যা না, আপনি পরের ম্যাথে চলে যান। ঠিক আছে, বিষয়টা এরকমই হয়ে যায় যখন আমরা 6টা লেকচার খুব ভালো করে বুঝতে পারবো। ওকে, তাহলে এবারে গল্প টল্প আরেকটু আসবে, সেটা হচ্ছে কোশ্চেনকে বেস করে। প্রথমে আগে আমরা একটু তাকাই আমাদের যে চ্যাপ্টারটা এখানে চলে আসছে, সেই চ্যাপ্টারের প্রথম কোশ্চেনের দিকে আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। ঠিক আছে, একদম ফার্স্ট হচ্ছে আমাদের কোশ্চেন। কি কোশ্চেন এখানে আসছে দেখেন, আমাদের এখানে প্রথমে একটা কোশ্চেন দেখা যাচ্ছে। প্রথম কিছু কোশ্চেন আপনি পাবেন একেবারে হচ্ছে আমাদের ছোটোখাটো টাইপের কিছু কোশ্চেন। এই কোশ্চেনগুলো হচ্ছে ক্যালকুলেশন নির্ভর কোশ্চেন। এই কোশ্চেনগুলো আপনাদের কি নির্ভর না, ল্যাঙ্গুয়েজ নির্ভর না, এগুলো মূলত হচ্ছে ক্যালকুলেশন নির্ভর, যে আপনি কিভাবে ক্যালকুলেশনগুলো করবেন, এইটা হচ্ছে মূল টার্গেটটা থাকে এই জায়গাটায়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি যে এই ঘটনাগুলোকে যেন আমি পরীক্ষার হলে খুব দ্রুত করতে পারি, দ্রুত যেন আমি রেজাল্টটা বের করতে পারি। এমসিকিউতে তো প্রথম টার্গেট আমাদের এটাই থাকে যে আমি কত দ্রুত একটা ম্যাথ এবং কত কম জায়গার ভিতরে আমি একটা ম্যাথের সলিউশনগুলো করতে পারছি, এটাই হচ্ছে আমাদের মূল একটা কিন্তু কি থাকে, টার্গেট থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন এই যে আমরা একটা ম্যাথ বোর্ডে যে দেখতে পাচ্ছি, সেই ম্যাথের কথাটাতে তারা কি বলতেছে, তারা এখানে বলতেছে যে what% of 25 is 5। এখন প্রথম কাজটা কি, আমি কি ধুম করে এখন এই ক্লাসটাতে মানে এই ম্যাথটাতে সলিউশনের দিকে চলে যাব? না, আমার প্রথমে আগে কিছু গল্প শুনতে হবে। এখন সেটা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটাকে আমাকে প্রথমে কনভার্ট করতে হবে। কি করতে হবে? আমাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করব আমি? আমাদের প্রথম কাজ যে এই কথাটাকে আমাকে এখন ইকুয়েশনে কনভার্ট করতে হবে। কোশ্চেন ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে সমীকরণ, অর্থাৎ আমাকে সমান চিহ্ন দিয়ে এই কথাটাকে এখন প্রকাশ করতে হবে। এখন তাতে আমাদের কি দরকার? কিছু ঘটনা বোঝা দরকার। যেমন যদি কখনো সেন্টেন্সের মধ্যে এই ধরনের কথাগুলো আমরা দেখে থাকি, কি ধরনের কথাগুলো? ধরেন কোশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট বা হুইচ অথবা সার্টেন নাম্বার, অথবা আপনার ধরেন এ নাম্বার, দা নাম্বার হইলে হবে না, কিন্তু এ নাম্বার। এই কথাগুলো সাধারণত যদি আমরা পেয়ে থাকি, এই শব্দগুলো সাধারণত যদি পেয়ে থাকি, হোয়াট, হুইচ, সার্টেন নাম্বার, এ নাম্বার, তাহলে সাধারণত আমরা এই কথাগুলোর পরিবর্তে কি করি? ভেরিয়েবল ইউজ করি। ভেরিয়েবলগুলো কেমন হইতে পারে? ধরেন এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর, ঠিক আছে, ক, খ, আপনি যা মন চায় বসান। এই জায়গাগুলোর পরিবর্তে, এই কথাগুলোর পরিবর্তে আপনাকে ভেরিয়েবল ইউজ করতে হবে। কোন কোন কথা একটু ভালো করে মাথায় রাখবেন এগুলো, কারণ এটা নট অনলি শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য, এটা ইকুয়েশন বেসমেন্টে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি দাঁড়াইলো যে হোয়াট, হুইচ, সার্টেন নাম্বার, এ নাম্বার, এই কথাগুলোর পরিবর্তে আমরা ভেরিয়েবল ইউজ করব। সাবধান, এটা কিন্তু দা নাম্বার হইলে হবে না। এ নাম্বার আর দা নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এ নাম্বার মানে একটা নাম্বার, কোন নাম্বার জানি না মানেই তো আমরা ম্যাথে জানি যে ধরি, আর ধরি মানেই তো আমরা কি বলি, একটা ভেরিয়েবল ইউজ করি, তাই না? আর দা নাম্বার মানে হচ্ছে স্পেসিফিক হয়ে যাচ্ছে কিন্তু ওই নাম্বারটা। তাহলে সাবধান, আমরা এ নাম্বার থাকলে কি করতেছি, আমরা তার পরিবর্তে ভেরিয়েবলটা ইউজ করতেছি। আবার একটু খেয়াল করে দেখেন, যেমন অফ, আমরা সবাই জানি যে অফের বাংলাটা হচ্ছে আমরা কি বলি, এর।
আর এর ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন কি হয়, গুণন। তার মানে আমরা এটা একটু মাথায় রাখতে পারি যে অফ কথাটা থাকলে আমরা কি করব, আমরা এই জায়গাটায় গুণন চিহ্ন ইউজ করব। অফ থাকলে কি করতে হচ্ছে, গুণন চিহ্নটা আমরা ইউজ করতে হচ্ছে। আবার অফের সিনোনিমাস ওয়ার্ড হিসাবে কিন্তু আরেকটা ওয়ার্ড থাকতে পারে, সেটা কি, সেটা হচ্ছে টাইমস। ঠিক আছে, নট টাইম, টাইম মানে তো সময়, আর টাইমস মানে আমরা বুঝাই হচ্ছে বার বা হচ্ছে আপনার গুণন। যেমন হচ্ছে 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, এইটা দ্বারা আমরা কি বুঝি, দ্বিগুণন, 3 গুণন, 4 গুণন এইরকম বুঝি, তাই না? তাহলে এই টাইমস কথাটার পরিবর্তেও আমরা কি করব, গুণন চিহ্নটা আমরা ইউজ করব এই জায়গাটায়। আবার যদি কখনো এইরকম শব্দ দেখি আমরা মোর, তাহলে মোর শব্দটা থাকলে এটার পরিবর্তে আমরা কি করব, আমরা প্লাস চিহ্ন, মোর মানে কি হয়, বেশি, তাহলে বেশি বলতে আমরা তখন কি ইউজ করি, আমরা তখন প্লাস চিহ্নটা ইউজ করি। আর যদি কখনো এইরকম জিনিস আমরা দেখতে পারি যে যেমন ইজ, আর, ওয়াজ, এইরকম, অর্থাৎ যেগুলোকে আমরা কি বলতেছি বি ভার্ব, এগুলো যদি মূল ভার্ব হিসাবে কাজ করে তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি চিহ্ন ইউজ করি, ইকুয়াল চিহ্ন। ইজ, আর, ওয়াজ এগুলো যেগুলো বি ভার্ব মেইন ভার্ব হিসাবে কাজ করলে তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি করি, ইকুয়াল চিহ্ন। তাহলে আরেকবার একটু অ্যাট এ গ্লান্স আমরা দেখার চেষ্টা করি যে আমরা এখান থেকে কি কি তথ্যগুলো পাইলাম, যে হোয়াট, হুইচ, সার্টেন নাম্বার, এ নাম্বার এগুলো থাকলে আমরা কি করব, আমরা এখানে ভেরিয়েবল ইউজ করব। অফ থাকলে কি করব, গুণন চিহ্নটা, টাইমস থাকলেও আমাদের গুণন চিহ্ন, মোর থাকলে প্লাস, আর ইজ, আর, ওয়াজ এই সব বি ভার্ব যেগুলো ছিল সেগুলো মেইন ভার্ব হিসাবে কাজ করলে তার পরিবর্তে আমরা কি করব, ইকুয়াল। এখন কোশ্চেন যে এগুলো ইউজ করব কিভাবে, আপনি যে জিনিসগুলো দেখাইলেন বোর্ডে সেটার ইউজ কিভাবে, আসেন সেটার ইউজটা আমরা এবারে একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সহজ হয়ে যাবে। যেমন এই যে সেন্টেন্সটা আমরা দেখতেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটু তথ্য, যেহেতু এটা পার্সেন্টেজ বেসমেন্টে, তাহলে খুব দ্রুত আরেকটা কথা আমরা একটু শুনে আসি। সেটা হচ্ছে এই চিহ্নটাকে আমরা কি বলি, পার্সেন্টেজ। এই চিহ্নটার একটা নিজস্ব ভ্যালু আছে, আর সেই ভ্যালুটা হচ্ছে 1/100, নট 100। পার্সেন্টেজ চিহ্নটার ভ্যালু হচ্ছে 1/100। শুধু 100 বলে অনেকে, অনেকে 1 বলে, আসলে কিন্তু অ্যান্সার 1ও না, অ্যান্সার 100ও না। পার্সেন্টেজ চিহ্নটার ভ্যালুটা হচ্ছে কি 1/100। তাহলে দেখেন এই যে আমরা প্রথমে একটা শব্দ এখানে দেখতে পাচ্ছিলাম, কি আমাদের এখানে ছিল হোয়াট। এই হোয়াটের পরিবর্তে তাহলে আমরা কি করব, আমরা একটু আগে জেনে আসছি যে হোয়াট, হুইচ, সার্টেন নাম্বার, এ নাম্বার থাকলে কি করতে হয়, ভেরিয়েবল। তাহলে এটার পরিবর্তে আমরা একটা ভেরিয়েবল নিলাম। আমরা এক্স বলবো না, কারণ এক্স এই সেন্টেন্সটার মধ্যে আরও একটা জায়গায় কিন্তু থাকতেই পারে, তাই না? তাহলে আমরা বলবো যে হোয়াট, হুইচ, সার্টেন নাম্বার, এ নাম্বারের পরিবর্তে হচ্ছে আমরা কি করতেছি, একটা ভেরিয়েবল নিলাম। এরপরে দেখেন কি আছে, পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের পরিবর্তে আমি কি দিব, পার্সেন্টেজ চিহ্ন দিব। তারপরে দেখেন কি আছে, অফ। তাহলে অফ থাকলে কি করতে হয়, গুণন। এরপরে দেখেন কি ছিল 25, তাহলে 25 এর পরিবর্তে আমরা কি করলাম 25। তারপরে কি ছিল ইজ, ইজ থাকলে কি হচ্ছে ইকুয়াল। এরপরে কি ছিল 5, তাহলে 5 এর পরিবর্তে কি করব 5। এইবারে দেখেন এইটার চেহারাটা একটু হইলেও আমাদের কাছে ভালো লাগতেছে, কারণ এইটা এখন একটু ম্যাথমেটিক্যালি একটা চেহারাতে চলে আসছে, তাই না? আমরা দেখেন সমীকরণে কনভার্ট করে ফেলছি, ইকুয়াল চিহ্ন থাকলেই তো আমরা সেটাকে কি বলি, সমীকরণ, তাই না? তাহলে একটা সমীকরণে কিন্তু কনভার্ট হয়ে গেল। তাহলে এখন কোশ্চেন যে আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছি সেটাকেই কোশ্চেন কিন্তু ম্যাথমেটিক্যালি ইউজ করে নাই, তারা এটাকে সেন্টেন্স দিয়ে প্রকাশ করতেছিল যে হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 5। এই পুরা কথাটাকে তারা কি করতেছিল, তারা সেন্টেন্স দিয়ে বলতেছিল এই জায়গাটাই। তাহলে এখন আসেন আমরা এটাকে একটু দ্রুত ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখি তো কি দাঁড়ায়। এক্স পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100, অথবা আমরা আরেকটু সহজ করে কি বলতে পারি যে এক্স পার্সেন্ট মানে পার্সেন্টেজ উঠাই দিলে ডিভাইডেড বাই কি হয়ে যাবে 100, তাই না? একই কথাই, এক্স গুণন 1 আর শুধু এক্স বলা একই কথাই। তারপরে গুণন, এরপরে ছিল 25 ইকুয়াল টু ছিল 5। তাহলে আমরা কাটাকাটি করে আসেন, 4 25 100, 4 আর 5 গুণন করলে এক্স এর মান কত চলে আসলো 20, 150। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। অ্যান্সার কোথায়, এই যে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, বি ফর বাংলাদেশ 20%। তাহলে এবার একটু বলেন যে আমরা এই যে কনভার্ট করলাম এবং ক্যালকুলেশন করলাম এই দুইটা বিষয় কি আপনাদের ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে একটু কাইন্ডলি জানাবেন। ওকে, তাহলে এটা ক্লিয়ার আশা করি, ফাইন। তাহলে চলেন, এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, কারণ এই যে কনভার্টটা করাটা যে আমরা শিখলাম সেইটার আরেকটা ইউজার হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব। চলেন, এইটা যেহেতু আমাদের ক্লিয়ার, তাহলে এবারে আমরা কি করি, আমরা আরেকটা কোশ্চেনের দিকে একটু চলে যাই। এই যে দেখেন বোর্ডে আরেকটা কোশ্চেন দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
কোশ্চেন চলে আসলো 2 নাম্বারটা। চলেন দেখি 2 নাম্বারে কি বলতেছে। এই প্রথম কিছু কোশ্চেনগুলো চেহারা কিন্তু ছোট ছোট পাবেন, ঠিক আছে? স্বাস্থ্য খুব খারাপ মনে হবে যে স্যার এইরকমই কি সব কোশ্চেনগুলো চেহারা কি থাকে নাকি পরীক্ষার হলে? না, এই সব কোশ্চেনের চেহারা কিন্তু এইরকম স্বাস্থ্যহীন থাকে না, পুষ্টিহীন অবস্থায় আছে এরকম মনে হচ্ছে। দেখবেন যখন আমরা ধীরে ধীরে একটু সামনের দিকে যাচ্ছি, এই যে কোশ্চেনের চেহারাগুলো দেখেন একটু একটু করে বাড়তেছে, এই যে আরেকটু মনে হচ্ছে বাড়তেছে, এই যে আরেকটু, এগুলো সব ছোটোর মধ্যে আছে। এই যে দেখেন এখন এই যে 6 নাম্বারটা থেকে একটু বড় হওয়া শুরু করবে, তারপরেটা দেখেন এই যে আরেকটু বড়, তারপরেটা হচ্ছে আরও বড়। এই যে ধীরে ধীরে হচ্ছে আপনাদেরকে কি করব, আমরা একদম কোর কোশ্চেনগুলোর ফ্লেভারগুলোর সঙ্গে পরিচিত করে দিব, একবারেই না। আগে ঘটনা বোঝেন, ধীরে ধীরে আমরা এই ঘটনাগুলো বুঝতে বুঝতে তারপরে একদম মূল ফ্লেভার কেমন চলে আসে সেই ধরনের কোশ্চেনের দিকে আমরা চলে যাব। তাহলে যেহেতু 1 নাম্বারটা দেখে ফেলছি, তাহলে এবারে চলেন আমরা একটু 2 নাম্বারটার চেহারাটা দেখার চেষ্টা করি। কি বলতেছে 2 নাম্বার কোশ্চেনে বলতেছে হোয়াট ইজ 1% অফ 0.025। তাহলে এইটাতেও আমাদের কি করতে হবে, আমাদের কনভার্সনের কাজ আছে, আমরা এখন কনভার্ট করব এটাকে। তাহলে দেখেন প্রথমে কি ছিল, হোয়াট, আমরা জানি হোয়াট, হুইচ, সার্টেন নাম্বার, এ নাম্বার, এগুলো থাকলে কি করতে হয়, ভেরিয়েবল, তাহলে আপনি ইউজ করেন একটা ভেরিয়েবল। এরপরে ছিল ইজ, আমরা তো জানি যে এটার পরিবর্তে কি করতে হবে, ইকুয়াল, তাই না? তারপরে কি ছিল 1%, ভাঙাইলে কি হয় 1/100। এরপরে কি ছিল অফ থাকলে কি করব, গুণন। তারপরে কি ছিল 0.025, তাহলে আমরাও তার পরিবর্তে 0.025 লিখলাম। এই হচ্ছে আসলে মূল ক্যালকুলেশনটা। এবার একটু চট করে বলেন তো এইটার অ্যান্সারটা কত আসবে দেখি, একটু দ্রুত। কে ক্যালকুলেশন ছাড়াই, খাতা কলমে ক্যালকুলেশন ছাড়াই আপনারা অ্যান্সার দিতে পারেন, আমি একটু দেখতে চাই অ্যান্সার কোনটা হবে। 0.25, 0.025, 0.0025 নাকি 0.3025, কোনটা হবে? আমেরিকা, বাংলাদেশ, কানাডা, ডেনমার্ক। দেখি কার কার কি কি অ্যান্সার আসতেছে। 0.025 কেউ দিচ্ছে ডেনমার্ক, কানাডা, ডেনমার্ক, দুইটা অ্যান্সার নিয়ে আপনাদের সঙ্গে যুদ্ধ লেগে যাচ্ছে, কিন্তু আপনাদের অ্যান্সার 2 রকমের পাচ্ছি, কানাডা, ডেনমার্ক। আমেরিকাও অ্যান্সার আছে, আচ্ছা কানাডা, ডেনমার্ক, ডেনমার্কের দিকে আপনাদের একটু কি হচ্ছে, একটু মনে হচ্ছে ধকলটা বেশি, ঠিক আছে, একটু জোর ওইদিকে বেশি মনে হচ্ছে। ওকে, দেখি আর 2-1 জন কার কি আসতেছে। গুড, আচ্ছা হয়েছে, অনেকের কাছ থেকে অ্যান্সার চলে আসছে, অনেকে খুব জোরালো ভাবে হচ্ছে ডির দিকে যাচ্ছেন, ফাইন। আচ্ছা তাহলে এবারে আসেন আমরা এটাও ক্যালকুলেশনটা দেখার চেষ্টা করি। এইটার ক্যালকুলেশন আমরা 2 ভাবে দেখব। আগে আমরা একদম মানে খুব ট্রিকি কেমনে করতে হয় সেটা একটু দেখে নিই। যেমন এটা গুণন 1 মানে কি চলে আসে 0.025 ডিভাইডেড বাই নিচে কি থাকলো 100। একদম ট্রিকি যদি আপনি চিন্তা করেন তাহলে জিনিসটা কেমন হয় এবার একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা ছোটোবেলায় এইরকম কিছু ক্যালকুলেশন শিখছি কিনা, একদম ছোটোবেলায় যে 25কে 10 দিয়ে ভাগ করব, 25কে 100 দ্বারা ভাগ করব, আবার 25কে ধরেন 1000 দ্বারা ভাগ করব, রেজাল্ট কত চলে আসবে। এইরকম কিছু ক্যালকুলেশন আমরা ছোটোবেলায় দেখছি। ধরেন জিরো ভিত্তিতে যদি আমাদের সংখ্যা থাকে, কি ভিত্তিতে সংখ্যা থাকে, যদি আমাদের জিরো ভিত্তিতে সংখ্যাটা থাকে, যেমন 10 জিরো ভিত্তিতে, 100 জিরো ভিত্তিতে, অর্থাৎ 1-এর সঙ্গে জিরো ভিত্তিতে, তাহলে যে কয়টা জিরো থাকে সেই কয় ঘর আগে দশমিক বসে। যেমন 10 দ্বারা ভাগ করা মানে 10-এর শূন্য কয়টা, একটা, তাহলে 1 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর আগে দশমিক দিলে কি ছিল 25, 1 ঘর আগে দশমিক দিলে অ্যান্সার আসবে আমাদের 2.5। যেমন 25কে এখন আমরা ভাগ করতেছি কত দ্বারা, 100 দ্বারা, 100 শূন্য কয়টা ভাই, 2টা, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 2 ঘর আগে দশমিক দিলে অ্যান্সার আসবে 0.25। আবার দেখেন 25কে আমরা ভাগ করতেছি কত দ্বারা, 1000 দ্বারা, 1000-এর শূন্য কয়টা ভাই, 3টা, তাহলে 3 ঘর আগে দশমিক, আসে ঘর কয়টা, 2টা, 3টা ঘর তো মিললো না, তাহলে না মিললে আপনাকে জিরো দ্বারা সেই ঘরগুলো কাভার করতে হবে, তাহলে এটার আগে একটা জিরো দরকার, তার মানে অ্যান্সার আসবে 0.025। ঠিক এইরকম দেখেন আমরা কাকে ভাগ করতেছিলাম,
0.025 0.025 এইটাকে ভাগ করতেছিলাম কত দ্বারা 100 দ্বারা 100 শূন্য কয়টা ভাই দুইটা তাহলে আরো 2 ঘর আগে দশমিক বসবে যা আছে সেটা তো আছে এটার আগে তাহলে আরো একটা ঘর দুইটা ঘর শূন্য লাগবে ভাই তার মানে অ্যান্সার আসবে 0.3025 অর্থাৎ অ্যান্সার ডেফিনেটলি যারা যারা ডি অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সার কারেক্ট এই ক্যালকুলেশনটা এটা যেটা করলাম সেটা হচ্ছে একটু কি করছি আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করছি না দেখে আমরা অ্যান্সার দিতে পারছিলাম যে যা আছে 100 দ্বারা ভাগ করতেছে মানে 100 শূন্য হচ্ছে আমাদের কয়টা দুইটা তাহলে আরো 2 ঘর আগে দশমিক তাহলে ছিল কত 0.025 তাহলে 0.25 এর আগে যদি আরো দুইটা শূন্য দিই তাহলে শূন্য কয়টা হয়ে যায় তিনটা এই যে দেখেন 3.025 আর একেবারে যদি বাচ্চাদের মতন করে এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে কেমন হয় একটু খেয়াল করেন যেমন আমরা 0.0025 এটাকে ভাগ করতেছে কত দ্বারা 100 দ্বারা এখন দেখেন আমরা ছোটবেলায় কি করতাম আমরা প্রথমে এইটা করতাম একদম বেসিক ওয়েটা যেটা ছিল দশমিকটা ওঠানোর চেষ্টা করতাম তাহলে আমরা এখান থেকে যদি দশমিক উঠাই দেই তাহলে দশমিকের পরিবর্তে নিচে কত বসবে দশমিকের পরিবর্তে বসবে 1 দশমিকের পরে আমাদের কয়টা ঘর আছে 3টা ঘর তাহলে 3টা শূন্য বসবে দশমিকের পরিবর্তে 1 দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো জিরো বসবে তাহলে এখন উপরে কে আছে এই শূন্যগুলোর তো কোনো ভ্যালু নাই তাহলে উপরে আছে শুধু 25 আর নিচে 100 গুণন 1000 তার মানে আমাদের কত চলে আসলো আমাদের চলে আসলো তাহলে 1 লক্ষ 1 লক্ষ দ্বারা 25কে যদি ভাগ করি তাহলে 1 লক্ষ শূন্য কয়টা 5টা তাহলে আমাদের কাকে ভাগ করতেছিলাম 25কে 5টা শূন্য দ্বারা ভাগ করা মানে তাহলে অবশ্যই 5 ঘর আগে দশমিক বসবে তাহলে ঘর আছে কয়টা ভাই 2টা তাহলে তো দরকার 5টা ঘর তাহলে আরো আপনার কয়টা ঘর মিসিং 3টা তাহলে যে 3টা ঘর মিসিং সেই 3টা শূন্য দ্বারা আপনাকে কভার করতে হবে তার মানে অ্যান্সার 0.3025 তাতে দেখেন অ্যান্সার দুই ক্ষেত্রেই সেম অ্যান্সারে কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায় আপনার চিন্তাতে যে আপনি কত দ্রুত চিন্তাগুলো কভার করতে পারতেছেন সেইটার উপরে ডিপেন্ড করতেছে আপনার সময় এবং আপনার পরীক্ষার হলে রাফের স্পেস এইটা আপনাকে চিন্তা করতে হবে হ্যাঁ বেসিক আমরা জানবো না কেন অবশ্যই জানবো আমরা কিন্তু তাতে ক্যালকুলেশন কত দ্রুত করা যায় সেটা হচ্ছে দেখার বিষয় আপনি ক্যালকুলেটর ইউজ করতে বড় বড় যোগ বিয়োগ গুণন ভাগ প্রায় ভুলে গেছি হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করা যাবে না ঠিক আছে এইটা হচ্ছে মাথায় রাখতে হবে যে আপনি এমসিকিউ বলেন রিটেন বলেন কোনো জায়গায় কি করা যাবে না ক্যালকুলেটর ইউজ করা যাবে না যারা চাকরির জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের মাথায় আজকে থেকে দয়া করে ক্যালকুলেটর নামে যে কোনো একটা জিনিস আছে একটা বস্তু আছে এইটা মাথা থেকে ঝেড়ে ফেলেন কারণ আপনাকে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত পরীক্ষার হলের মতন করে পরীক্ষার হল যেমন ঠিক ওই এনভায়রনমেন্টের সঙ্গে আপনাকে এখন থেকে ম্যাচ করতে হবে দ্যাটস ওয়াই পরীক্ষার হলে ক্যালকুলেটর নাই আপনাকেও বাসায় ক্যালকুলেটর রাখা যাবে না আপনি যখন ম্যাথ করবেন দয়া করে হাতের কাছে মোবাইলটাও রাখবেন না কারণ অনেকে হাতের কাছে মোবাইল থাকলে মনে করে বা ক্যালকুলেটর থাকলে মনে করে যে এখন একটু করে পরীক্ষার হলে গিয়ে আমি ক্যালকুলেটর ছাড়াই করব এই এখন একটু করি করতে যায় আপনি অভ্যস্ত হয়ে যান ক্যালকুলেটরে এই কারণে ক্যালকুলেটর এখন থেকেই বাদ ক্যালকুলেটর মাথার মধ্যে আনাই যাবে না ঠিক আছে 3টা শূন্য কেন পরে 3 ঘরের জন্য যেমন আপনি যদি 0.5 ভাঙ্গাই দেন তাহলে কেমন হয় এটাকে ভাঙ্গাই দিলে কি আসবে আপনি যদি এখানে ভাঙ্গাই দেন কখনো 0.15 তাহলে কি হয় আপনি যদি 0.123 এটাকে ভাঙ্গান তাহলে কেমন চলে আসবে আপনি 0.5 ভাঙ্গাইলে আপনার কেমন চলে আসতেছে দশমিক উঠাইলে 1 দশমিকের পরে 1 ঘরের জন্য একটা শূন্য তার মানে 5/10 লেখা আর 0.5 লেখা একই কথা 0.15 কত ছিল আপনি দশমিক উঠাই দিলে কত হচ্ছে 15 আর দশমিকের জন্য নিচে কত বসতেছে 1 পরে 2 ঘরের জন্য 2টা শূন্য আসবে ঠিক ওই রকম 0.123 এটাকে ভাঙ্গাই দিলে কি হচ্ছে 123 দশমিকের পরিবর্তে নিচে বসতেছে 1 উপর থেকে দশমিক উঠাই দিলেন নিচে বসলো 1 পরে 3টা ঘরের জন্য 3টা শূন্য চলে আসবে এই হচ্ছে বিষয়টা ছিল কে এটা ফাতেমা আফরোজের কি তাহলে ক্লিয়ার কিনা বিষয়টা এবার একটু বলেন তাহলে এখানে দশমিকের পরে 3টা ঘর ছিল এই জন্য 1-এর পরে 3টা শূন্য দশমিকের পরিবর্তে 1 পরে 3 ঘরের জন্য 3টা শূন্য চলে আসছে আফরোজের কি তাহলে ক্লিয়ার বিষয়টা ওকে তাহলে এই ম্যাথটা কি ক্লিয়ার হয়েছে কিনা যাদের ওকে থ্যাংক ইউ যাদের অ্যান্সার চলে আসছিল সি বা যাদের এ চলে আসছিল তারা কি সবাই এখন ক্লিয়ার যে কেন অ্যান্সার আমাদের ডি হইল বা কিভাবে অ্যান্সারটা ডি হইল এটা কি ক্লিয়ার ওকে ক্লিয়ার থ্যাংক ইউ ফাইন তাহলে চলেন আমরা আবার একটু সামনের দিকে আগাই দেখি তো আমরা আরেকটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি কি বলতেছে এখানে দেখেন কোশ্চেনে তারা বলতেছে যে ইফ 18 is 15% of 30% of a certain number what is the number
ঠিক আছে, একটু লম্বা হয়েছে কোশ্চেনটা এবারে প্রথম দুইটা কোশ্চেনের তুলনায়। তাহলে দেখেন ইফ, এটা তো হচ্ছে একটা শর্ত, তাই না, একটা কন্ডিশন। এটা এরপরে কি আছে 18, ওটার জন্য তো আর কিছু আসবে না। 18-র জন্য আমরা 18ই লিখলাম। এরপরে ছিল ইজ, ইজ মানে কি হবে ইকুয়াল। তারপরে কি ছিল 15%, 15% মানে 15 ডিভাইডেড বাই 100। এরপরে কি ছিল অফ, অফের জন্য কি হবে গুণন। 30%, 30%-এর পরিবর্তে কি হয় আমাদের 30 ডিভাইডেড বাই হচ্ছে 100। তারপরে আবার একটা অফ ছিল, অফ থাকলে কি হয় গুণন। এরপরে ছিল এ 30 নাম্বার। এইবার একটু মনে করেন, আমরা একদম ক্লাসের শুরুতেই বলছিলাম কনভার্ট করার বিষয়টা। কি কি আমরা বলছিলাম, হোয়াট, হুইচ, 13 নাম্বার, এ নাম্বার বলছিলাম না। এইবারে খেয়াল করে দেখেন, এই যে 13 নাম্বার চলে আসলো, তাহলে তার পরিবর্তে আমরা কি করব, তার পরিবর্তে আমরা একটা ভেরিয়েবল এখানে ইউজ করলাম। ঠিক আছে, ওকে ফাইন, এই যে বুঝে গেছেন। তাহলে এখন কোশ্চেন কি জানতে চাচ্ছে, হোয়াট ইজ দা নাম্বার। এবারে খেয়াল করেন, এ নাম্বার না কিন্তু বলছে দা নাম্বার। দা নাম্বার মানে কোনটা, এই যে একটু আগে যে নাম্বারটা আপনি ধরছেন সেটাকেই তারা প্রকাশ করতেছে দা নাম্বার দিয়ে, অর্থাৎ 13 নাম্বারটাকে তারা আপনাকে বের করতে বলতেছে। তাহলে 13 নাম্বার মানে কি ছিল এক্স, তাহলে সহজ কথা এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান যদি বের করি, তাহলে খেয়াল করেন 100 100 তো ভাগ, এই পাশে আসলে গুণন। তাহলে 18 গুণন 100 গুণন 100 ডিভাইডেড বাই 15 আর 30, এই পাশে আসলে ভাগ হয়ে গেল 15 গুণন 30। এই হচ্ছে মূল ক্যালকুলেশন। এখন এটা শুধু কাটাকাটি করলেই তো মনে হয় কাজ শেষ, আর তো মনে হয় কোনো ঝুট ঝামেলা এখানে থাকার কথা নয়। তাহলে আসেন আমরা একটু কাটাছেড়া করি, দেখি তো কি দাঁড়ায়। আমরা 0 0 কাটাকাটি করলাম, 5 দ্বারা যদি ভাগ করে দেই 2 হইল, 5 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কত আসলো 3। তাহলে এই 3 আর 3 হচ্ছে 9, 9 দ্বারা 18কে ভাগ করলাম 2 হইল, তাহলে 2 দোকানে 4, 4 আর 100, তার মানে আমরা পেয়ে গেছি অ্যান্সার হচ্ছে আমাদের 400, অর্থাৎ 13 নাম্বারটাই হচ্ছে 400। এই সেই অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা 400। তাহলে আমরা কি এই জায়গাটার কাহিনীগুলো কি বুঝতেছি কিনা আগে একটু বলেন। যে আমরা যে শুরুতে কনভার্ট করার বিষয়টা আপনাকে বললাম, যে আপনি কিভাবে একটা সেন্টেন্সকে কনভার্ট করতেছেন ইকুয়েশনে, এইটার ইউজটা কি বোঝা যাচ্ছে। অ্যান্সার সবারই চলে আসছে মাশাআল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা কি ক্লিয়ার কিনা। ওকে জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা এই ঘটনাটা বুঝে গেছি, ফাইন। তাহলে 3 নাম্বারটা ক্লিয়ার আমাদের, 3 নাম্বার নিয়ে কোনো আমাদের কাহিনী নাই। এবারে আসেন তাহলে 4 নাম্বারটা দেখি। 4 নাম্বার কোশ্চেনে তারা কি বলতেছে। 4 নাম্বার কোশ্চেনে তারা বলতেছে যে 10% অফ 4800 ইজ হাউ মাচ মোর দেন 8% অফ 4800। অর্থাৎ এখানে একটা লম্বা চড়া কথাবার্তা, তাই না। দেখেন আমরা একটু পার্ট করি আগে ঘটনাগুলো বোঝার জন্য। যে 4810%, আর এটা হচ্ছে 4808%। তাহলে কথাটার অর্থটা কি। ধরেন যদি এইরকম কথা বলতো, আগে আমরা বিষয়টা বুঝি। ধরেন এখানে শুধু 10 লিখছে আর এখানে শুধু 8 লেখা আছে, তাহলে সেন্টেন্সটা কেমন আসতো, যে 10 ইজ হাউ মাচ মোর দেন 8, 10 ইজ 10 হবে, হাউ মাচ মোর কত বেশি, দেন 8 8-এর চেয়ে। তাহলে পুরো সেন্টেন্সটার বাংলাটা কি দাঁড়াইতো, যে 10 8-এর চেয়ে কত বড়। তাহলে 10 8-এর চেয়ে কত বড় আপনাকে যদি বের করতে বলা হয়, তাহলে আপনি কি করতেন, আপনি কি এটাই করতেন না, যে 10 থেকে 8 বিয়োগ দিয়ে আপনি বলতেন যে স্যার 10 8-এর চেয়ে হচ্ছে তাহলে 2 বেশি, এইটাই তো। কিন্তু এখানে তারা 10 তো বলে নাই, তারা বলছে 4810%। এখানে তারা 8ও বলে নাই, তারা বলছে 4808%। তাহলে পুরো সেন্টেন্সটার বাংলাটা তাহলে কি দাঁড়াচ্ছে, বাংলাটা দাঁড়াচ্ছে যে 4810% 4808% থেকে কত বেশি, 4000 অফ ওই জায়গাটায় কত ছিল 10%, যে 10% অফ 4800, অর্থাৎ 4810% ইজ হাউ মাচ মোর কত বড় দেন 8% অফ 4800, 4808%-এর চেয়ে। তাহলে কথাটার অর্থটা কি আগে ক্লিয়ার হয়েছে কিনা এটা আগে একটু বলেন। অর্থ কি ক্লিয়ার? হ্যাঁ, অ্যান্সার নিয়ে লাফালাফি করা যাবে না। কে এটা? তানভীর। হ্যাঁ, অ্যান্সার না। একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, আমরা ক্লাসে আসছি কি অ্যান্সারের জন্যে না, আমরা ক্লাসে অ্যান্সারের জন্য আসিনি। যদি অ্যান্সারের জন্যই আসতেন তাহলে আমি বলে দিতাম এটার অ্যান্সার এত, চলেন যাই পরের কোশ্চেনে, এটার অ্যান্সার এত। না, আমাদের দরকার অ্যান্সার কিভাবে আসতেছে। দ্যাটসই আমি যখন কথা বলবো তখন আপনারা কেউ অ্যান্সার দিবেন না যতক্ষণ না পর্যন্ত আমি না বলছি, ঠিক আছে। তাহলে কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে 4810% ইজ হাউ মাচ মোর কত বড় হবে, 4810% কত বেশি দেন এইটা, অর্থাৎ 4808%-এর থেকে। পুরাটার সাবলীল বাংলা করেন।
4808% থেকে 4810% কত বেশি? ঠিক আছে, 4808% থেকে 4810% কত বেশি? ঠিক আছে, হ্যাঁ রেকর্ড টেকর্ড সব পাবেন, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ সেটাই ওই যে বলে দিলাম, অ্যান্সার যাতে আগে না দেয়। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন আসেন আমরা একটু একটু করে ক্যালকুলেশন আগে করি। আগে এইটার মান কত সেটা জানা দরকার, এইটার মান কত সেটাও তো জানা দরকার, তাই না? তাহলে আসেন তো দেখি 10% ভাঙাইলে কি হয়, 10 ডিভাইডেড বাই 100, অফ মানে কি গুণন, তারপরে 4800। আমরা যদি কাটাছিড়া করি 0 0 0 0 কাটাকাটি করলাম, তার মানে এটার অ্যান্সার পাইছি কত, 480। তার মানে প্রথম ক্যালকুলেশনের অ্যান্সার পেয়ে গেছে 4800, 10% করলে অ্যান্সার চলে আসতেছে 480। এখন দরকার 4800 8%, 8% ভাঙ্গাই দিলাম 8/100, অফের জন্য গুণন, তারপরে ছিল 4800, ক্যালকুলেশন করলাম, দুইটা শূন্য কাটাকাটি করলাম, 8 আর 48 গুণন করলে কত আসবে, এইটা হচ্ছে এখন কোশ্চেন। 8 আর 48, এখন কোশ্চেন হচ্ছে এই 8 আর 48 এখন আমি কিভাবে পাবো, এই জায়গাটায় গুণনটা কেমন করে করব। আমরা নর্মালি গুণন করি 8 8 64, 6 থাকলো 4 8 32 আর 6 38, এই হচ্ছে অ্যান্সার 384। আমরা ওইভাবে একটু গুণনটা করব না, একটু গুণনটা অন্যভাবে দেখেন তো করা যায় কিনা। যেমন এইটাকে যদি আমরা একটা ব্যালেন্স করি, ব্যালেন্স মানে হচ্ছে কাছাকাছি একটা খুব সুন্দর সংখ্যা নিয়ে আসার চেষ্টা করি, তাহলে এটার কাছাকাছি 48-এর কাছাকাছি একটা সুন্দর নাম্বার কোনটা হইতে পারে, 50। তাহলে এটা যদি 50 হইতো, তাহলে 8 গুণন 50 হইলে কি আপনি ক্যালকুলেটর ইউজ করতেন না, মুখে মুখে বলে দিতেন 8 আর 50 গুণন করলে কত হয়, 5 আর 40, তার মানে আপনার চলে আসতো কত, 400। এটা তো চলে আসতো। এখন পরের কথা, এইটা কি 50 না, এটা তো 48, আপনি তো ধরছেন 50, তাহলে 2 বেশি ধরছেন, তার মানে 8 দোকানে 16 আপনি বেশি ধরছেন, তাহলে 400 থেকে 16 আপনি বাদ দিয়ে দেন, 400 থেকে 16 বাদ দিলেই দেখেন আপনার কত চলে আসে, 384 আসার কথা, তাই না? খেয়াল করে দেখেন তো। তাহলে দেখেন গুণনটা বেসিক ওয়ে যেটা ছিল সেটা হচ্ছে আমরা কি করতাম, 8 8 64, 4 হাত থাকলো 6, তারপরে 4 8 32, 32 আর 6 38, গুণন তো হয়েছে, হ্যাঁ হয়েছেই তো, কিন্তু একটু অন্যভাবে করার চেষ্টা করেন, কারণ এই থিঙ্কিংটা আমি যেটা পরে বললাম সেই থিঙ্কিং কিছু কিছু জায়গায় আপনাকে বড় গুণনটাকে কি করবে, অনেক ছোট করে নিয়ে আসতে পারবে, অনেক বড় বড় গুণন দেখবেন আপনি খুব ইজিলি তখন কাভার করতে পারছেন। তাহলে এই সিস্টেমগুলো একটু জানা দরকার। শুধু গুণনফল 384 পাইছি কি বললেন সেটা আর আমার শোনার দরকার নাই, বিষয়টা কিন্তু এরকম না। আমরা প্ল্যানিংগুলো জানবো, নট অনলি শুধু অ্যান্সার কেমনে আপনি আনতেছেন, এই অ্যান্সারের প্রসেসগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা কি বলছিলাম যে 8 গুণন 48 যেটা ছিল সেটাকে আমরা কাছাকাছি একটা সুন্দর সংখ্যা ধরে নিয়েছিলাম, 50 বানাই নিয়েছিলাম। তাহলে 8 গুণন 50 হইলে কত আসতো, 5 8 40, 400 আসতো, কিন্তু এটা তো 50 না, এটা তো 48, তাহলে আপনার হিসাবে কত বেশি নিছেন, 2, তার মানে 8 গুণন 2 মানে 16 আপনার হিসাবে বেশি রেজাল্ট আসছে। তাহলে ছিল কত, 400, তাহলে সেখান থেকে 16 বাদ দেন, 400 থেকে 16 বিয়োগ করা তো সহজ, তাহলে 384, এই সেই গুণনফল হচ্ছে 384। তাহলে আমরা দ্বিতীয় অংশটুকুর ক্যালকুলেশনের ফলাফলটাও পেয়ে গেছি। তাহলে এখন পুরাটার জায়গায় এই জায়গাটায় 480 আর এই জায়গাটায় আছে কত, 384। তাহলে এখন কথাটা এখন কেমন আসতেছে যে 480 ইজ হাউ মাচ মোর দেন 384, তার মানে 480 384 থেকে কত বড়, তাহলে 480 384 থেকে কত বড়, তাহলে আপনি কি করবেন, 480 থেকে 384 বাদ দিয়ে দেন, এই তো মনে হয় গল্প শেষ। তাহলে কত চলে আসে আপনার, 96, এই সেই অ্যান্সার হচ্ছে আমাদের 96। এখন এই ক্যালকুলেশনটা আগে একটু ফোকাস করেন, এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা, ঘটনাটা কোশ্চেনের অর্থটা কি আসলো এবং সেই অর্থটা পরবর্তীতে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি ইউজ করলাম, এইটা কি ক্লিয়ার কিনা। 10 কাটলেন কিভাবে, আরে এই যে একটা শূন্য একটা শূন্য, এই যে শূন্য এই যে শূন্য কাটছি, আরে 10টা কেমনে কাটছি, মহা বিপদের মধ্যে ফেলাই দিছি। আচ্ছা এইবারে আসেন দ্বিতীয় চিন্তা, রেজাল্ট আসছে, পরের কোশ্চেনে চলে যাব, বিষয়টা এটা না, এইবারে আপনাকে এখন দ্বিতীয় আরেকটু চিন্তা করতে হবে, সেই চিন্তাটা কেমন সেটাও একটু আমি দেখাই আপনাদের। দেখেন এই যে দুইটা ক্যালকুলেশনের জায়গা ছিল, 4810%, 4808%, দুইটা ক্যালকুলেশন ছিল না, হ্যাঁ। এইবারে আপনি একটু খুব ঠান্ডা মাথায়
এই জায়গাটার একটু চিন্তাটা করেন যে দুইটা রেজাল্টের মধ্যে কোনো জায়গায় কোনো পার্থক্য আছে কিনা, কোনো জায়গায় কোনো মিল আছে কিনা। আগে মিলটা খুঁজেন যে দুইটা ক্যালকুলেশনের মধ্যে কোনো মিল আছে কিনা। মিল পার্থক্য দুটাই খুঁজবো, আগে মিল খুঁজেন। দেখেন দুইটা ক্যালকুলেশনের মধ্যে একটা জায়গায় কিন্তু মিল আছে। মিলটা হচ্ছে কোথায়? 4800 4800, দুই জায়গায় কিন্তু 4800 আছে। আপনি মিলটাকে কমন নিয়ে নেন, 4800 চিন্তা আগে বাদ দিয়ে দেন, আপনার মাথা থেকে এটা বাদ দিয়ে দেন। তাহলে এখন কোশ্চেন অমিলের জায়গাটা কোথায়? অমিলের জায়গা 10% আর 8%। তাহলে আপনার মাথা থেকে এখন এই 4800 এই চিন্তাটা বাদ দেন। তাহলে দেখেন তো কথাটা এখন কেমন দাঁড়াইলো? কথা এখন দাঁড়াইলো 10% ইজ হাউ মাচ মোর দেন 8%, যে 10% 8%-এর চেয়ে কত বড়। তাহলে 10% 8%-এর চেয়ে কত বড়, এইটার জন্য কি ক্যালকুলেটর ইউজ করা লাগে যে 10 8-এর চেয়ে কত বড়? কত বড় আসবে? 2%। তাহলে তো আমরা এই 4800 শুধু 2% করে দিলেই কাজ শেষ। তাহলে 2% মানে কি? 2/100, 0 0 কাটাকাটি করেন, তাহলে 48 দোকানে কত চলে আসলো? 96। দেখেন অ্যান্সার কমপ্লিট। তাহলে এখন কোশ্চেন আগেরটা ওই রকম কেন হইল? আগেরটা নিয়ম না দিয়ে এই নিয়ম দিয়ে কি করা যাবে কিনা? দুইটাই লাগবে। এখন কোশ্চেন হচ্ছে কখন কোনটা লাগবে। যদি আপনি ক্যালকুলেশনের মধ্যে আপনি কমন অংশ, মানে যেই দুইটা ক্যালকুলেশনের তুলনা করতেছেন সেখানে যদি কোনো কমন অংশ পেয়ে যান, তাহলে কমন অংশ চিন্তা আপনি কি করবেন? আগে বাদ দিয়ে দিবেন, মানে ওটাকে কমন নিয়ে নেবেন। যেই দুইটা ক্যালকুলেশনের মধ্যে আপনার কি থাকতেছে, অমিল থাকতেছে, সেটার ক্যালকুলেশনটা আপনি করে ফেলেন, তাহলে কাজ শেষ। তাহলে এখন কোশ্চেন, প্রথমটা আপনি যেটা দেখাইলেন এটা আলাদা ক্যালকুলেশন, ওইটা আলাদা ক্যালকুলেশন, তারপরে বিয়োগ করলেন, এটা কখন লাগবে? হ্যাঁ, এইটাও লাগবে। কখন? যদি এটা 4800 না থেকে কথার কথা ধরেন 5800 আছে। এইবারে দেখেন কথাটা কি দাঁড়াইলো যে 5800 10%, 4800 8%-এর চেয়ে কত বেশি। বলেন কোনো জায়গায় কোনো মিল আছে? না। এইবারে আর এই পদ্ধতি আপনার খাটবে না যে কমন নেওয়ার তো কেউ নাই, দুইটা জায়গার মধ্যে সবই অমিল, সংখ্যা দুটাও আলাদা, 5800 4800 মিল নাই, আবার পার্সেন্টেজও দেখেন আলাদা, এটা 10% ওটা 8%। এইবার আপনি বাধ্য, আপনাকে দুটা ক্যালকুলেশন করাই লাগবে, কোনো উপায় আপনার এই জায়গাটাই নাই, কমন নিতে আপনি পারবেন না। তাহলে কমন আপনার কিছু কিছু সিচুয়েশনে নেওয়া যাইতে পারে, আবার নেওয়া নাও যাইতে পারে। আমরা শুধু একটা কোশ্চেন সলভ করব না, আমরা একটা কোশ্চেনের আশেপাশে কি কি ঘটনা ঘটতে পারে সেটাও জেনে নিব আমরা। এই জন্য আগে লাভ দিয়ে অ্যান্সার দেওয়া যাবে না, একটু ওয়েট করতে হবে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। কারণ আমি তো প্রথমে বলে দিচ্ছি যে আপনাদের এই জায়গাটায় টার্গেট এইটা না যে উত্তর কত, আপনাদের টার্গেট উত্তরটা কোন ওয়েতে আসতেছে, ওয়ে শেখাটা হচ্ছে জরুরি। আপনারা তো আসছেন এটার কারণে, তাই না বিষয়টা? তাহলে এখন বলেন যে বসো, যে এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা, দুইটা ঘটনায় কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ওকে। এইটার এই যে 5800 দিলে এটার ক্যালকুলেশন কেমন চলে আসতেছে? 10/100 গুণন হচ্ছে ধরেন 5800, 5800 এইটা, আর এইটা হচ্ছে কত? 8%, 8/100 ইন্টু হচ্ছে 4800, বিয়োগ করবেন। এই বিয়োগ করলে এখান থেকে কোনটা কমন নেওয়া যায়? এখান থেকে কি এই দুইটা বাদ দিয়ে 5800 মাইনাস 4800, এটা কি করা যায় বলেন তো? হ্যাঁ, এই আপনারা যে নতুন নতুন পদ্ধতি অনেকে বের করার চেষ্টা করতেছেন, এখন বলেন এই যে উপরে কে জানি এরকম করে লিখছিলেন যে 5800 থেকে 4800 বাদ দিলাম, 1000 হইলো, 1000-এ 2% করবো, হয়ে গেল। এই বিয়োগ কেমনে করবেন এটা? হ্যাঁ, ওইভাবে বিয়োগ করা যায়? কমন না থাকলে কি কখনো আপনি, মানে সেম যদি না থাকে তাহলে কি কমন নেওয়া যায়? কমন নেওয়া যায় কখন? যখন সেম। হ্যাঁ, যদি এইরকম বলতো আপনার কথাটা, ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে 10% অফ 5800, আর এইটা বললো আপনার 10% অফ 4800। এইবারে আপনি বলতে পারেন যে হ্যাঁ কমন আছে, এখানেও 10%, এখানেও 10%, তাহলে 10% আগে বাইরে বের করে নিয়ে আসেন, তারপরে অফ। এইবারে আপনি এটার বিয়োগ মুখে মুখে করে কি করতে পারেন? আপনি বলতে পারেন এখন 1000-এর 10% করবো, কাহিনী শেষ। এইটা আপনি বিয়োগ করতে পারেন, কারণ মিল আছে তো পার্সেন্টেজে। এখন সেই মিলটা পার্সেন্টেজে থাকুক আর সংখ্যাতে থাকুক, মিল থাকলে সেটা আলাদা করতে পারবো, তাছাড়া কখনোই করা যাবে না। ঠিক আছে? এই যে কার এটা
দুর্জয়, হ্যাঁ দুর্জয়ের এবারে ক্লিয়ার। হ্যাঁ এই আবেগে পড়ে যেন আবার করেন না যে 5,800 থেকে 4,800 বিয়োগ করে দিলাম তাহলে 1,000-এ 2% করে দিলে অ্যান্সার আসবে না ভাই। আগে ঘটনা তো বুঝবেন যে আপনার কখন যাবে, যখন দুইটা ক্যালকুলেশনের মধ্যে সেম ডাটা গুণন অবস্থায় আছে তখন আপনি কমন নিতে পারছেন। গুণন না থাকলে তো কমন নিতে পারবেন না আপনি, তাই না? সেম না থাকলেও তো কমন নিতে পারবেন না। তাহলে এই ছিল হচ্ছে আসলে বিষয়টা। তাহলে এইটা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, ভুল হওয়া ভালো, ভুল হওয়া খারাপ না, ভুল হইলে শেখা যায় ভাই। আপনি একটা জায়গায় ধাক্কা খেলে সেই জায়গাটা যদি সলিউশন হয়ে যায় তাহলে দেখবেন যে এটা আর কখনো কি হবে না, আর ভুলবেন না। ওকে ডান, তাহলে আমরা এই অংশটুকু বুঝে গেলাম। ওকে, তাহলে এবারে চলেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে আগাই, দেখি পরের কোশ্চেনে কি বলতেছে নাম্বার 5-এ। আচ্ছা, নাম্বার 5 কি বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ ইকুইভ্যালেন্ট অফ 0.5%। এটা আমি আর বলবো না, এটা আপনাদের কাজ, ঠিক আছে? এটা একেবারে পিচ্ছি কোশ্চেন, এইটা এবারে আপনারা আমাকে একটু অ্যান্সার বলবেন, দেখি কত আসে। যে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন, নিচের কোন ভগ্নাংশটি ইজ ইকুইভ্যালেন্ট সমান হবে কার? 0.5%, অর্থাৎ 0.5%-এর সমান নিচের কোন ভগ্নাংশটি? হ্যাঁ, এই যে মনোজ সাহা, তারপরে আরো কে, রাসেল, আরেফিন, তানজিল, বহুত অ্যান্সার চলে আসতেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনারা খুব ভালো পারেন এইবারে। হ্যাঁ, আপনাদের পরিচিত কোশ্চেন চলে আসছে। ফাইন, ওকে গুড, এই যে অ্যান্সার চলে আসছে। তাহলে এখন কথাটা কি ছিল? 0.5%, এটা ভাঙ্গাইলে কত হয়? তাহলে 0.5% মানে কি? 0.5 পার্সেন্টেজ ভাঙ্গাই দিলে কি হয়? ডিভাইডেড বাই নিচে 100 আসে। দশমিক উঠাই দিলে কি হবে? 1। দশমিকের পরে 1 ঘরের জন্য একটা শূন্য, তাহলে 5 দ্বারা ভাগ করলাম, 5 দোকানে 10, তাহলে উপরে থাকলো 1 আর নিচে 100 গুণন 2 মানে 200। তার মানে অ্যান্সার আমরা পেয়ে গেছি 1 ডিভাইডেড বাই হচ্ছে 200, এটাই হচ্ছে অ্যান্সার, আর কিচ্ছু না। এবার তাহলে বলেন জিনিস কি ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার কিনা এবার একটু বলো। ক্লিয়ার এটা? ওকে ফাইন, ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার না হওয়ার অবশ্যই কিছুই নাই, এটা ক্লিয়ার হওয়াই লাগবে, কোনো উপায় নাই। আচ্ছা, এইবারে চলে আসেন 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখি। 6 নাম্বার কোশ্চেনে বলতেছে if b equals 10% of a and c equals 20% of b, then which of the following equals 30% of c? অনেক লম্বা চড়া কথাবার্তা, অনেকগুলো কথাবার্তা এই জায়গাটায় আসতেছে। এখন ঋষি রে, একটু ঋষি আসো, কি ওখানে কি কোনো কাজ চলতেছে? আচ্ছা, এই 1 মিনিট একটু আপনারা লাইনে থাকেন। আচ্ছা, 1 মিনিট একটু লাইনে থাকেন। আচ্ছা, একটা কাজ করা লাগবে একটু। নিচে বইয়ের লাইব্রেরি আছে না, ওই যে রাস্তার ওই পাশে, বর্ণমালা চিনো তো? বর্ণমালা না কি জানি, ও গীতাঞ্জলি। প্রাইমারির বই এখন ভালো কোনটা চলতেছে? লাইব্রেরিতে যাও, যায় খালি শোনো যে প্রাইমারির বই ভালো কোনটা, ঠিক আছে? যে বই ভালো চলতেছে শুনে আমাকে ওখানে লাইব্রেরি থেকে একটা ফোন দিও। আচ্ছা, ঠিক আছে, আমার ফোনে ফোন দিও, একটা বই খালি একটু কষ্ট করে নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে, একটু কষ্ট দিই তোমাকে। কাজ নাই তো নাকি এখানে? ওরকম জরুরি কোনো কাজ নাই? ওকে ফাইন, ঠিক আছে। ওকে, সরি একটু ইন্টারাপ্ট করার জন্য আপনাদেরকে। আচ্ছা, আমরা একটু কথাগুলোর দিকে আগে ফোকাস করি। দেখেন এখানে কি বলছে প্রথমে, b equals 10% of a, এটা কি একটু আমরা আগে আলাদা করি। কি ছিল? b equals মানে কি? সমান, বলেই তো দিছে। 10% মানে 10%-এ দেখলাম, তারপরে অফ মানে তো আমরা জানি গুণন, তারপরে হচ্ছে a, এইটা তাহলে একটা কথা। b equals 10% of a, একটা কথা গেল। দ্বিতীয় কথা, and এর পরে বললো c equals 20% of b, c equals মানে c সমান, তারপরে কি বলছে? 20% মানে 20%, আর পরে অফ মানে গুণন, তারপরে ছিল b মানে b। তাহলে আমরা এই প্রথম দুইটা কথা যেটা ছিল, দুইটা কথাকে দুইটা সমীকরণে আমরা নিয়ে চলে আসছি। দুইটা কথাকে আমরা কি করছি? দুইটা সমীকরণে নিয়ে চলে আসছি আমরা। তাহলে এই অংশটুকু মোটামুটি মনে হয় সবার ক্লিয়ার হওয়ার কথা। এই দুইটা জিনিস নিয়ে মনে হয় কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। হ্যালো সাইফুল, ক্লাসে আমি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে শেষ হবে কিন্তু একবারে ওই 10টায় সিরিয়াল তো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা
সরি, এই ফোনগুলো যে কে আবিষ্কার করছে এর জন্য খালি ইন্টারাপ্ট হয় আমাদের। আচ্ছা, তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখন কোশ্চিন আমাদেরকে কি বের করতে বলতেছে? এগুলো তো গেল তথ্য, এগুলো হচ্ছে ইনফরমেশন, কিন্তু আমাদেরকে কি বের করতে হবে এইটা তো মূল জায়গা, যে কি বের করবেন এখন। তাহলে কি বের করব সেটার জন্য এখন কি করা দরকার? কোশ্চেনের দিকে তাকানো দরকার। দেখেন কোশ্চেনে কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইকুয়ালস 30% অফ সি, অর্থাৎ এই 30% অফ সি এর সমান কোনটা? 30% অফ সি, এইটা সমান কোনটা? হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা ইকুয়াল সমান হবে কার? 30% অফ সি, অর্থাৎ 30% অফ সি এর সমান নিচের কোনটি? এখন দেখেন এখানে অনেকগুলো প্যাচ লাগানোর কথাবার্তা। প্রথম প্যাচটা কোথায় খেয়াল করেন। প্রথম কথা, এই সেন্টেন্সটার মধ্যে, এই কোশ্চেনটার মধ্যে ভেরিয়েবল কয়টা আছে খেয়াল করেন। 3টা ভেরিয়েবল, এ বি সি। আপনাকে বের করতে বলছে কার মান? 30% অফ সি এর মান। আপনি 30% অফ সি এর মান বের করবেন কার মাধ্যমে? এ না বি? সেটা কি কোশ্চেনে কোথাও লেখা আছে? না। তাহলে এখানে একটু সাবধান থাকবেন, এই কোশ্চেনটা কিন্তু কোনো কমপ্লিট কোশ্চেন না, এটা একটা ইনকমপ্লিট কোশ্চেন। এবং এইটা আবার মনে করেন না যে কোশ্চেন ভুল, ইনকমপ্লিট বললাম, ঠিক আছে, নেগেটিভ কথা, কোশ্চেন ভুল না। কারণ কিছু কিছু এমসিকিউ এর কোশ্চেনগুলো ইনকমপ্লিটই থাকে, এইটা আপনাকেই কমপ্লিট করতে হবে। কোশ্চেন কেমন করে কমপ্লিট করবেন? অ্যান্সারের দিকে তাকাইতে হবে। দেখেন প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে কে আছে? এ এ এ এ। তার মানে কনফার্ম আপনাকে 30% অফ সি এর মান বের করতে হবে কার মাধ্যমে? এর মাধ্যমে নিয়ে আসতে হবে। এটা কি কোশ্চেনে কোথাও লেখা ছিল? না। কোশ্চেনটা কমপ্লিট হইতো কখন? যদি এই জায়গাটায় বলতো হুইচ অফ দ্য ফলোইং ইকুয়ালস 30% অফ সি, এরপরে যদি লেখা থাকতো ইন টার্মস অফ এ, তাহলে কোশ্চেনটা হয়তো কমপ্লিট। ইন টার্মস অফ এ তার মানে কি? এর সাপেক্ষে, যে 30% অফ সি এর মান বের করতে হবে এর সাপেক্ষে। এই কথাটা তো লেখা নাই, তাহলে এটা আপনি কোথায় থেকে পাইছেন? এটা পাইছেন আপনি অ্যান্সার থেকে। তাহলে এটাই একটু মাথায় রাখতে হবে। আজকের পর থেকে এমসিকিউ এর কোনো কোশ্চেন পড়ে কেউ লাভ দিয়ে অঙ্ক করতে যাবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। কোশ্চেন পড়ে অঙ্ক করতে যাওয়া যাবে না। কোশ্চেন পড়ে কি করতে হবে? আগে উত্তরের চেহারাগুলো দেখতে হবে। হয়তোবা এই চেহারা থেকে আপনি কোনো ক্লু পাইতে পারেন। হ্যাঁ, কোশ্চেন পড়ে লাভ দিয়ে অঙ্ক করতে যাবেন কোনটা? রিটেন। কারণ রিটেনে তো আর অ্যান্সার থাকবে না। রিটেনের প্রত্যেকটা কোশ্চেন 100% কমপ্লিট। রিটেনের কোনো ইনকমপ্লিট কোশ্চেন হয় না, হবেও না কোনোদিন। যদি হয় তাহলে সেটা ভুল করে আসছে, ঠিক আছে, কখনোই হবে না। কিন্তু এমসিকিউ এর কোশ্চেন সাবধান, এমসিকিউ এর কোশ্চেন কমপ্লিটও থাকতে পারে, এইরকম ইনকমপ্লিটও থাকতে পারে। তাহলে আপনার কাজ কি? ইনকমপ্লিট কোশ্চেনগুলো আপনাকেই কমপ্লিট করতে হবে অ্যান্সারের চেহারা দেখার পরে। অতএব সাবধান, এমসিকিউতে কোশ্চেন পড়ে আল্লাহর ওয়াস্তে কি রিকোয়েস্ট করছি, কোশ্চেন পড়ে অঙ্ক করতে যাওয়া যাবে না। কোশ্চেন পড়বেন, উত্তরের এক ঝলক একটু চেহারাটা দেখবেন, তারপরে অঙ্ক করতে যান। চেহারাটা দেখা থাকলে সুবিধাটা হয়, এখান থেকে আপনি ক্লু পেয়ে যাবেন, তাছাড়া বিপদের মধ্যে পড়ে যাবেন ভাই আপনি। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের উত্তরটা বের করতে হবে এর মাধ্যমে। সি রাখা যাবে না, সিকে পরিবর্তন করে কি দরকার? এ। এখন কোশ্চেন, সি এর সাথে কি এর ডিরেক্ট কোনো সম্পর্ক আছে? না। সি এর সাথে সম্পর্ক আছে বির। তাহলে বলেন তো আমি কি এখন এই কাজটা করতে পারি কিনা? এই যে সি আছে, তাহলে সির পরিবর্তে এই পোর্শনটুকু কি ইউজ করা যায় না, যে 20% অফ বি? এটা তো নেওয়াই যায়। তাহলে এখানে 30% আছে, থাকলো, অফ আছে, থাকলো, কথার কথা। আর সির পরিবর্তে আমরা নিয়ে আসলাম অফ মানে গুণন, যাই হোক আমরা গুণন চিহ্ন দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে এই সির পরিবর্তে আমরা কি করব? 20% ইন্টু বি নিয়ে আসলাম। তাহলে সিকে পরিবর্তন করে আমরা নিয়ে আসতে পারলাম বি। তাহলে এখন বলেন এই প্রথম লাইনটার পরিবর্তে দ্বিতীয় লাইনটা কেমন করে আসলো? এটা কি ক্লিয়ার কিনা? আগে এটা একটু আমাকে এনশিওর করেন। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, গুড। তাহলে এবারে আসেন, এখনো কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হয় নাই, কারণ আমরা জানি এতে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে আছে কে ভাই? এটা তো আছে বি। তাহলে আমার তো বি কেও পরিবর্তন করতে হবে, এতে নিয়ে আসতে হবে। তাহলে বলেন তো এই যে বির পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? 10% অফ এ। তাহলে এইদিকে যা ছিল সব ঠিক রাখলাম, 30% ছিল, থাকলো, 20% ছিল, তাও থাকলো। এই বির পরিবর্তে এখন আমরা লিখলাম 10% ইন্টু এ। এইবারে দেখেন এতে চলে আসছে।
আমাদের মূল প্রথম কাজটা কি ছিল, সি কে পরিবর্তন করে এতে আনতে হবে। তাহলে সি এর সঙ্গে এ ডিরেক্ট কোনো সম্পর্ক ছিল না, সি থেকে বিতে নিয়ে আসছি, তারপরে বি থেকে এতে নিয়ে আসছি। তাহলে 3 নম্বর লাইনটা কি এবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। 3 নম্বরটা কি ক্লিয়ার? ওই যে আরেকজন বলেন 30%, আরে 30% তো কোশ্চিনের কথা রে, 30% কি আমি নিয়ে আসছি নাকি? আমার কোনো দোষ নাই এখানে, কোশ্চিন তো বলেই দিছে 30% অফ সি, এই খেয়ালও করে নাই কে রে এটা। হ্যাঁ, ওটা তো কোশ্চিনের কথাই ছিল 30%। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এইবারে আসেন, এখনো কিন্তু জ্বালা শেষ হয় নাই, খুব সাবধান। এবারে এই যে আরেক পণ্ডিত, মহাপণ্ডিত কে কে পাওয়া গেছে, হৃদয় এর হচ্ছে পণ্ডিত, এরকম আর কে কে পণ্ডিত আছেন অ্যান্সার নিয়ে লাফালাফি করতেছেন? যদি বি না হয় হৃদয়, খবর আছে কিন্তু বেঁচে গেছেন আপনারা, যে অফলাইনে নাই। অফলাইনে থাকলে মালামানি শুরু করে দেওয়া যাইতো, ঠিক আছে, অনলাইনে তো মারতেও পারতেছি না, কি করব। আচ্ছা, এবার আসেন, তাহলে আমাদের এখন কাজ কি? আমরা এতে তো নিয়ে আসতে পারছি, কিন্তু এবারে অ্যান্সারের দিকে তাকান, আবার অ্যান্সারের দিকে তাকান। দেখেন তো অ্যান্সারের যে চেহারাগুলো আছে সেখানে প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে পার্সেন্টেজ চিহ্ন কয়টা করে আছে বলেন? এই অ্যান্সারে পার্সেন্টেজ চিহ্ন কয়টা করে আছে বলেন তো, চট করে বলেন। একটা একটা একটা, গুড, একটা। কিন্তু আমরা যে লাইনটা পাইছি এই লাইনে আমাদের পার্সেন্টেজ চিহ্ন কয়টা আছে বলেন? আমরা যেটা অ্যান্সার পাইছি সেখানে পার্সেন্টেজ চিহ্ন কয়টা আছে? হ্যাঁ, 3টা। তাহলে এখন বলেন আমার কি 3টা চিহ্ন লাগবে? না, আমার তো চিহ্ন লাগবে একটা। তাহলে বাকি 2টা চিহ্ন ভাঙাই দেন, একটা চিহ্ন রেখে দেন। তাহলে পার্সেন্টেজ গুণন এ এইটা থাকুক, বাকিগুলো সব ভাঙ্গাই দেই। 30% ভাঙ্গান, এই পাশে ভাঙ্গাইলাম। 30% ভাঙ্গাইলে কি হয়? 30 ডিভাইডেড বাই 100। তারপরে আছে গুণন, থাকুক। 20% ভাঙ্গাই দেন, 20 ডিভাইডেড বাই 100 ইন্টু 10% গুণন এ, এটা যা আছে তাই থাকলো, 10% ইন্টু এ আছে থাকলো। এখন কোশ্চিন হচ্ছে এটাতে ভাঙ্গাইলেন না কেন? বা এইটারে আপনি রেখে দিতেন, বাকি 2টা ভাঙ্গান। ভাঙ্গান, যে কোনো একটা রেখে বাকি 2টা ভাঙ্গান, কারণ গুণন অবস্থায় তো আছে রে ভাই, ঠিক আছে, সবগুলোই তো গুণন অবস্থায়। 3 গুণন 10 ভাগ 100 বা 3/100 গুণন 10 একই কথাই আপনার, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা ধীরে ধীরে কি করতেছি, অ্যান্সারের মতন করে ক্যালকুলেশন করতেছি। এমসিকিউ এর উত্তর আপনার উপরে ডিপেন্ড করবে না, আমার উপরে ডিপেন্ড করবে না। এমসিকিউ এর উত্তর ডিপেন্ড করবে ওরা যে চেহারাটা দিছে সেই চেহারা অনুযায়ী আপনাকে বের করতে হবে। আমরা কেন এতে নিয়ে আসছি, অ্যান্সার এতে রাখছে। আমরা কেন একটা পার্সেন্টেজ চিহ্ন রাখছি, কারণ কোশ্চেনের অ্যান্সারগুলোতে পার্সেন্টেজ চিহ্ন আছে, যদি না থাকতো আমি এটারেও ভাঙাই দিতাম, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাটাই আমরা একটু কাটাছেড়া করি। 1টা 2টা 3টা শূন্য, নিচ থেকে কাটাকাটি করলাম, উপরে 3 দোকানে 6, নিচে থাকলো 10, আর এরপরে পার্সেন্টেজ গুণন এ, এটা তো আছে, থাকলো, এটা ফাইন। একটু ক্লোজ হচ্ছে কিন্তু অ্যান্সারের দিকে খেয়াল করেন, পার্সেন্টেজ চিহ্ন মিলছে, এও মিলছে। এখন কথা, এই যে পার্সেন্টেজের সঙ্গে যে সংখ্যাটা ছিল, আপনি অ্যান্সারের দিকে তাকান, সেই সংখ্যাটা কি আমাদের শুধু ভগ্নাংশতে ছিল নাকি দশমিক ভগ্নাংশতে ছিল? দশমিকে আছে, দেখেন, পয়েন্ট 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 পয়েন্ট। তাহলে আমাদেরও কাজ তো এটাকে পয়েন্টে নিয়ে যাওয়া। 10 দ্বারা ভাগ করতে হবে 6কে, মনে আছে? 1 বেসমেন্টের 0, 0 কয়টা? একটা। তাহলে ভাগ করলে কি হবে? 1 ঘর আগে দশমিক, তার মানে আসবে 0.6%। এই গুণনকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি? অফ, কারণ অ্যান্সারের মধ্যে অফ আছে, এই জন্য এ। তাহলে এই পয়েন্টের আগে একটা 0 দেওয়া না দেওয়া একই কথাই, কাভার তো করতে হয়, জায়গা তো ফাঁকা রাখা যায় না, এই কারণে ওই 0.6 বলা আর 0.6 বলা একই কথাই। তাহলে এখন কি আসলো দেখেন, 0.6% অফ এ কোথায় আছে, এবারে অ্যান্সার খোঁজেন। তাহলে আমরা এই ক্যালকুলেশনটাকে ভাঙ্গাই দিয়ে দশমিকে নিয়ে আসলাম, ক্যালকুলেশনের উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, ওই যে অ্যান্সার পাওয়া গেছে, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তাহলে হৃদয় সাহেবকে এখন কি করা উচিত বলেন? হৃদয়, অ্যান্সার তো দিচ্ছেন বি নাম্বারটা। এই হচ্ছে আসলে কোশ্চেনের অ্যান্সার। ক্যালকুলেশন কিন্তু আহামরি জটিল না, কিন্তু ওই কথাগুলোর সঙ্গে ইউজ টু হওয়াটাই হচ্ছে জটিল, যে আপনি কথাগুলোর সঙ্গে কিভাবে ইউজ টু হচ্ছেন, এটাই হচ্ছে মূল বিষয়টা, ঠিক আছে। মারেন স্যার, না না মারতে পারছি না তো, অনলাইনে কেমনে মারবো বলেন? না, কষ্ট করে আর বুঝাবো না, এখন এইখানেও কিছু বিষয় আছে। আচ্ছা, ধরেন আমরা যখন অনলাইনে এই যে সবাই মিলে ক্লাস করতেছি, সবাই কি আমার সঙ্গে কানেক্টেড আছেন আপনার চোখ দিয়ে সরাসরি? না, মাঝখানে কিন্তু একজন ভায়া মাধ্যম আছে আপনার আর আমার, সেটা কি? ইন্টারনেট। এইরকম কি হইতে পারে না কারো, যে আপনি ক্লাস করতেছেন, হঠাৎ করে 2 নম্বর কোশ্চেনের সময় আপনার ইন্টারনেটের লাইনের প্রবলেম হইলো, ইন্টারনেটের লাইন যখন ঠিক হইলো তখন আপনি আসছেন 3 নাম্বার, 2 নাম্বার চলে গেছে মাঝখান থেকে। হইতে পারে কিনা? অবশ্যই হইতে পারে, প্রবলেম হইতেই পারে। এইটা নিয়ে অডিট হওয়া যাবে না। কেন যাবে না ভাই? কারণ এটা তো রেকর্ড আছে ক্লাস,
এটা তো এমন না যে ক্লাস হয়ে গেল সব শেষ হয়ে গেছে, না। আপনি শুধু মাথায় রাখবেন যে আপনার কোন নাম্বার কোশ্চেনে আপনার কথাগুলো বুঝতে পারেন নাই, বা আপনার নেটের সমস্যার কারণে দেখতে পারেন নাই, বা কথাটা অস্পষ্ট আপনি শুনতে পারছেন, কত নাম্বার কোশ্চেন সেটা নোট ডাউন করবেন। পরে কি করবেন, এটা আমার ক্লাস শেষ হওয়ার পরে দেখবেন যে এই ক্লাসটা আপনাদের আপলোড করে দেওয়া হবে গ্রুপে। কোথায় থাকবে, কি থাকবে সেটা আপনাকে জানাই দেওয়া হবে, এখান থেকে জানাই দেওয়া হবে যে এই ক্লাসটা এখানে পাবেন, ওই ক্লাসটা ওখানে পাবেন, আপনাকে সুন্দর করে জানাই দিবে। আপনি পরে কি করবেন, ওই রেকর্ড ক্লাস থেকে তখন আপনার যে জায়গাটায় প্রবলেম হয়েছে সেটা আবার দেখে নেবেন, দরকার হলে 2 বার 3 বার 4 বার যতবার ইচ্ছা আপনি দেখতে পারবেন। এই কারণে কোনো টেনশন করেন না যে স্যার একটা তো নেটের সমস্যার কারণে আমি দেখতে পারি না, আরেকবার একটু বলেন। সমস্যাটা বেঁধে যায় কখন, যখন আমরা অনেকেই ক্লাস করি। আপনার একার সমস্যার কারণে যখন ওই কথাগুলো আবার 2 বার 3 বার বলি, তখন বাকিরা না একটু বিরক্ত বোধ করে। এই কারণেই হচ্ছে আমরা ক্লাসগুলো রেকর্ড দিয়ে দিচ্ছি, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। ইনস্ট্যান্ট আমার সঙ্গে যাইতে যাইতে যে জায়গাগুলো সমস্যা হয় সেটা আমাকে একটু বলে দেন, ঠিক আছে? লাস্ট লাইনে কি করছে, কোন লাইন, এটা না এটা তো লাস্ট লাইন। এর আগে আমরা কি করছি, 6কে 10 দ্বারা ভাগ করছি, আর তার আগে কাটাকাটি করছি ভাই। তাহলে 10 দ্বারা ভাগ করলে কি হয়, 10-এর শূন্য একটা, তাহলে 1 ঘর আগে দশমিক, তাহলে 6কে আমরা 1 ঘর আগে দশমিক বসাই দিছি, তাহলে 0.6% হয়ে গেছে, কাহিনী শেষ। লাবণী একটু বলেন, লাবণী কি ক্লিয়ার করতে পারলাম কিনা? কারণ আমরা ওই যে 10 দ্বারা ভাগ, 25কে 10 দ্বারা ভাগ, 25কে 100 দ্বারা ভাগ দেখছি না আমরা প্রথম ম্যাথটাতে, ঠিক ওই অংশটুকুই করা হয়েছে এখানে। ওকে গুড, তাহলে এবারে বলেন 6 নাম্বারটা কি ক্লিয়ার কিনা, 6 নাম্বারটা কি আমরা ছাড়তে পারবো এখন? বুঝেছি লাবণী, গুড, থ্যাংক ইউ, ক্লিয়ার। তাহলে আমরা 6 নাম্বারটা ছেড়ে দিলাম, চলেন একটু সামনের দিকে আগাই। সাবধান থাকেন, বারবার করে একটা কথা আমি বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে আপনার ম্যাথের উত্তর নিয়ে কেউ আগে টেনশন করবেন না ভাই। ক্লাসের মূল কাজটা কি, আপনি উত্তর জানার জন্য আসেন নাই ভাই, আপনি ক্লাসে আসছেন প্রসেস জানার জন্য, যে এই ম্যাথের উত্তর কিভাবে নিয়ে আসা যাচ্ছে, ঠিক আছে? এইটা জানার জন্য হচ্ছে আপনি আসছেন। দ্যাশই আপনাকে ফোকাস করতে হবে উত্তরে না, প্রসেসগুলোর দিকে ফোকাস করেন। আপনি একটা ম্যাথের ক্যালকুলেশন করে নিয়ে আসছেন, উত্তরে মিলছে না, থামেন, লাফালাফি করা যাবে না। দেখেন তো আমার কি ওই প্রসেসেই আগাচ্ছি, নাকি আমার প্রসেসটা আপনার থেকে একটু ডিফারেন্ট। প্রসেস শিখেন ভাই, প্রসেস শিখেন, উত্তর না। ক্যালকুলেশন সবাই পারেন, কিন্তু প্রসেস নিয়েই ঝামেলাটা বাঁধাই, ঠিক আছে? ওকে, তাহলে আসেন 7 নম্বর কোশ্চেনে, দেখি আমরা কোশ্চেনের কথাগুলো একটু পরে বোঝার চেষ্টা করি। কোশ্চেন কি বলতেছে যে ইন এ মান্থ, একটা মাসে, এ সেলস পারসন সোল্ড 15 জেনারেটর, একটা সেলস পারসন 15টা জেনারেটর বিক্রি করছে একটা মাসে। পরে বলতেছে এ নিউ সেলস প্রমোশন কেম আউট নেক্সট মান্থ, পরবর্তী মাসে একটা সেলস প্রমোশন নিয়ে আসা হয়েছে, যার কারণে তারা বলতেছে যে অ্যান্ড হি সোল্ড 21 জেনারেটর দ্যাট মান্থ, ওই মাসে তাহলে সেই জেনারেটর বিক্রি করছে 21টা। ধরেন ওই জেনারেটরের দোকানদার এখন বলতেছে যে ভাই এই মাসে আমার কাছ থেকে একটা জেনারেটর কিনলে আপনাকে আমরা কি করব, আমরা কি আপনাকে মোবাইলে রিচার্জ হিসেবে 500 টাকা দিব, কথার কথা ধরেন এরকম বললো আপনাকে, যে আপনি একটা জেনারেটর কিনলে আপনাকে মোবাইলে আমরা 500 টাকা রিচার্জ করে দিব। তা আপনি এখন জেনারেটর কিনতে যাই চিন্তা করতেছেন, জেনারেটর তো কিনতেই হবে, তাহলে অন্য দোকান থেকে কেন, এই দোকান থেকেই কিনি, 500 টাকা তো কম পাবো আমি। বিষয়টা হচ্ছে এইটাকে তারা বলতেছে একটা সেলস প্রমোশন চালাইছে। সেলস প্রমোশন চালানো হয় কেন, বিক্রি বাড়ার জন্য। এখানেও তাই হয়েছে, আগে যেখানে সেলসম্যান বিক্রি করতো 15টা জেনারেটর, এখন সেলসম্যান বিক্রি করতেছে 21টা জেনারেটর। তাহলে প্রথম কথাটা এইটা যে এইখানকার বিক্রি কি বাড়লো কিনা, আগে সেটা বলেন, বিক্রি কি বাড়ছে কিনা, হ্যাঁ না না বলেন। ইয়েস, বিক্রি বাড়ছে, গুড। 15টা থেকে 21টা বিক্রিগুলো তো বাড়েই। বলেন তো এইবারে কয়টা বিক্রি বাড়লো? এই যে আপনার বিক্রি বাড়লো 15টা থেকে 21টা, তাহলে কয়টা বিক্রি বাড়ছে? গুড, 6টা বিক্রি এখন বেড়ে গেছে। এখন কোশ্চেনের জবাব কি সেইটা তো আগে দেখতে হবে। কোশ্চেন বলতেছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস, অর্থাৎ বিক্রি তাহলে কত পার্সেন্ট বেড়ে গেছে। তাহলে আমরা দেখতেছি বিক্রি বাড়ছে 6টা, কোশ্চেন কয়টা থেকে বাড়ছে? 15টা থেকে বাড়লো নাকি 21টা থেকে বাড়লো? বাড়ুক কমুক যা ঘটনা ঘটুক সব ঘটবে পূর্বেরটার উপরে। যদি বাড়ে তাও পূর্বেরটার উপরে, যদি কমে তাও পূর্বেরটার উপরে। তার মানে আমরা এখন কথাটা কি বলতে পারি যে 15টা থেকে আমার বিক্রি বেড়ে গেছে 6টা। কোশ্চেন বলছে যে এটা পার্সেন্টেজে ক্যালকুলেশন করেন। মাথায় রাখেন, কোনো সংখ্যাকে পার্সেন্টেজে নিতে গেলেই কাজ একটা, সেটা কি? গুণন 100। মাথায় রাখেন এটা, যে কোনো সংখ্যাকে যদি পার্সেন্টেজে নিতে হয় তাহলে কি করবেন? গুণন 100 করবেন, কাহিনী শেষ।
তাহলে ওরা বললো যে 15টা থেকে 6টা বেড়ে গেছে, এটার পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ মানে গুণন 100। তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে কি হয়, 3 দ্বারা ভাগ করলে 2, 3 দ্বারা ভাগ করলে 5, 5 দ্বারা যদি আমরা ভাগ করে দিই 5 20 100, তাহলে 20 আর 2 গুণন করলে কত চলে আসে, 20 দোকানে 40, দ্যাটস ওয়াই অ্যান্সার তাহলে আমাদের এই হচ্ছে 40%। ঠিক আছে। আর এইটাকে ছোটোবেলার যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে কেমনে করতাম খেয়াল করেন, আমরা বলতাম 15টা থেকে বৃদ্ধি পাইছে কয়টা, 6টা, অতএব 1টা থেকে বৃদ্ধি পাইছে তাহলে 6/15, পার্সেন্টেজে মানে কততে বের করতে হয়, 100তে, তাহলে 100তে বৃদ্ধি পাবে কত, 6/15 গুণন 100। এটা ছিল ছোটবেলার ক্যালকুলেশন। আলটিমেটলি এটাই তো করছি আমরা, দেখেন লাস্টের অংশ, এই যে 6/15 গুণন 100, এটাই তো করা হয়েছে, কিন্তু 3টা লাইনে না করে আমরা সেটাকে একটা লাইনে নিয়ে চলে আসছি। তাহলে এখানে দেখেন একটা মূল কথা বলা হয়েছে, সেই কথাটা কি খুব ভালো করে খেয়াল করবেন এবং এটা পরবর্তীতে খাতায় লিখে রাখেন। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলেই সংখ্যাটা কি হয়ে যাবে, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলেই সংখ্যাটা পার্সেন্টেজে কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে, পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। বিষয়টা কেমন একটু খেয়াল করেন। যেমন আপনাকে যদি এখন বলা হয়, বলেন তো যে 3 সমান কত পার্সেন্ট, কে কে বলতে পারবেন, চট করে একটু অ্যান্সার দেন। 3 ইকুয়াল টু কত পার্সেন্ট হয়, 3 ইকুয়াল টু কত পার্সেন্ট, চট করে অ্যান্সার দেন। 3 ইকুয়াল টু কত পার্সেন্ট, গুড, এই যে অ্যান্সার চলে আসছে রাকিবের 300, থ্যাংক ইউ। কারণ আপনি কি করবেন, 3 ইন্টু 100 করে দেবেন, কাহিনী শেষ। তাহলে আপনি অ্যান্সার দেবেন 3 বলা আর 300% বলা একই কথাই। যদি বলা হয় 0.3 ইকুয়াল টু কত, একই কথাই ভাই, আপনি 100 দ্বারা গুণন করে দেবেন, কাহিনী শেষ। তাহলে কি আসবে, 30%। যদি আপনাকে বলা হয় 1.3 ইকুয়াল টু কত, আপনার কাজ একটাই ভাই, পার্সেন্টেজে কনভার্ট করা মানেই গুণন 100, তাহলে কত আসবে, 130%। তার মানে মূল কাহিনীটা আসলে কি ছিল, পার্সেন্টেজে কনভার্ট করা মানেই কাজ একটা, গুণন 100 গুণন 100 গুণন 100। এই কথাটা পরবর্তীতে খাতায় একটু লিখে রাখবেন যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। এখন কি ক্লিয়ার? লাভ না, লাভ না, বৃদ্ধি পাইছে, 6টা লাভ না ভাই, এটা কে, এটা দুর্জয় না কে, হ্যাঁ দুর্জয়, 6টা লাভ না ভাই, বিক্রি বাড়ছে, বলেন 6টা বৃদ্ধি পাইছে, 6টা বৃদ্ধি পাইছে 15টা থেকে, 15টা থেকে 6টা বৃদ্ধি, এই হচ্ছে বিষয়টা। একই কথাই তো ভাই, এই যে কে এটা সালে, এই আপনার ওই জিনিসটাই তো বলা হয়েছে, জটিল করে কেন বলেন, হ্যাঁ জটিল করে বলার দরকার নাই, সেন্স বাই বেজ ইনটু 100, এত জটিল কেন, সহজ করে বলেন না ভাই, যে আমার পরিবর্তন হয়েছে কয়টা, আমার বাড়ছে 6টা, কয়টা থেকে বাড়ছে ভাই, 15টা থেকে বাড়ছে, পার্সেন্টেজ মানে ইনটু 100, কাহিনী শেষ। হ্যাঁ অত কিছু জটিল করে মনে করেন না, কারণ আপনার পরীক্ষা শুধু ম্যাথ না, আপনার ম্যাথের চিন্তা মাথায় রাখা লাগবে, বাংলার চিন্তা মাথায় রাখতে হবে, ইংলিশ, ওইদিকে আইসিটি আছে, ওইদিকে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, ওইদিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, ওইদিকে আবার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আছে, সব মাথায় নিয়ে যাইতে হবে, যত সহজে পারা যায় এই জিনিসগুলোকে কভার করার চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? 7 নম্বরের বিষয়টা কি ক্লিয়ার ভাই বলেন? আমরা একটা নতুন গল্প এখানে পাইছি যে যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলে সংখ্যাটি পার্সেন্টেজে কনভার্ট হয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ফাইন। তাহলে এখন চলেন 7 নাম্বারটা যেহেতু আপনারা ক্লিয়ারেন্স দিয়ে দিছেন, আমরা একটু পরের কোশ্চেনের দিকে চলে যাই। মাশাআল্লাহ, পরের কোশ্চেনের স্বাস্থ্য কিন্তু খুব খারাপ না, পরের কোশ্চেনের স্বাস্থ্য কিন্তু বেশ ভালোই, ঠিক আছে, ভালো একটা স্বাস্থ্য টাস্থ্য দেখা যাচ্ছে। কি হলো স্যার, আমার ম্যাথের বেসিক একটু দুর্বল, তাই অ্যান্সার বের করতে টাইম লাগে। এই আপনারা অ্যান্সার কে বের করতে বলছে? অ্যান্সার তো আমি বের করতে দিচ্ছি, আমি তো বের করে দিচ্ছি, আপনারা কেন ক্যালকুলেশন করতেছেন? হ্যাঁ আপনারা করেন না, কোশ্চেনগুলো সলভ করায় কি প্রিভিয়াস ব্যাংকের এক্সামের কোশ্চেন, এই যে আলিফের মাথায় এখন কত টেনশন। আচ্ছা, এখন আপনাদের আবার একটু গল্প টল্প শোনায়, এইগুলো কি প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেন স্যার? কার এটা? লাবণীর কোশ্চেন।
হ্যাঁ, অনেক কোশ্চেন। এবারে কি আপনারা বুঝতেছেন যে কেন আমি বলছিলাম যে আমাদের প্রথম 6টা লেকচার 6টা ক্লাসে হয় না, একটু বেশি লাগে? বুঝতেছেন এখন? কারণ অনেকগুলো কোশ্চেন আসবে, আমার কাছ থেকে কোশ্চেন আসবে, আপনাদের কাছ থেকে কোশ্চেন আসবে, এগুলো শুনতে হবে। আচ্ছা, এইবারে আসেন আমি একটু গল্প শোনাই আপনাদেরকে। আগে আমি একটু শীটটা নেই, কোথায় গেল দেখি, আমার হাতের কাছে শীটটা আছে কিনা। ম্যাথের শীট কি আছে আমার হাতের কাছে? ম্যাথের শীট নাই। আচ্ছা, যাই হোক, ধরেন এটাই ম্যাথের শীট। ঠিক আছে, ধরে নেন এটা হচ্ছে ম্যাথের শীট, আপনাদের কাছে যে শীটটা দেওয়া হয়েছে ইনিশিয়াল স্টেজে। আবার বলতেছি, শীট পান নাই, শীট তো অলরেডি আমাদের হাউস থেকে প্রতিদিন চলে যাচ্ছে। আপনি কত নাম্বারে পজিশনে আছেন আপনি একটু অফিসে ফোন দিয়ে জেনে নেবেন এটা, ঠিক আছে? ওকে, আমি যেটা বলতেছি সেটা এখন শুনেন, কারণ আপনি এখন ইন্টারাপ্ট করলে আমি ভুলে যাবো কি বলতে চাইছি, ঠিক আছে? ওকে, এই শীটটা, প্রথম কথা, অনেকে আমাকে প্রথম কোশ্চেন করেন, স্যার কোন বই পড়বো? তার অ্যান্সার, কোনো বই পড়া যাবে না, সহজ হিসাব। এটা শুনে অনেকে কিন্তু ধাক্কা খান, কি বলেন বই পড়বো না, চাকরি পাবো কেমনে? মাথা কি নষ্ট হয়েছে স্যার আপনার? আমার মাথা নষ্ট হয় নাই, ঠিক আছে? এবার ভালো করে শোনেন। প্রথমে ইনিশিয়াল স্টেজে কোনো বই পড়া যাবে না, কোনো বই পড়তে পারবেন না, সহজ কথা। আপনাকে যে লেকচারটা দেওয়া হয়েছে, মানে যে লেকচার শিটটা দেওয়া হয়েছে, এই শিট মিনিমাম 3বার করে আপনাকে শেষ করতে হবে। কয়বার? আবারও বলতেছে, ভালো করে শোনেন, 3বার। এবং 3বার কি শুধুমাত্র সেগমেন্ট 1 টিচার্স ওয়ার্ক না, দেখবেন প্রত্যেকটা লেকচারে 3টা করে পার্ট আছে, খেয়াল করবে দেখবেন, ঠিক আছে? আসেন গল্পগুলো আগে আবার একটু শুনে নেই। প্রত্যেকটা লেকচারে 3টা করে হচ্ছে পার্ট পাবেন। প্রথমটা দেখবেন সেগমেন্ট 1 আছে, এরপরে পাবেন সেগমেন্ট 2, এরপরে দেখবেন সেগমেন্ট 3। প্রত্যেকটা লেকচারে 3টা করে সেগমেন্ট। এই সেগমেন্ট 1 হচ্ছে টিচার্স ওয়ার্ক, এরপরে দেখবেন সেগমেন্ট 2তে আসে এক্সপ্লেনেশন, সেগমেন্ট 3 হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক। আমরা ক্লাসে কি করি এবারে ভালো করে বোঝেন। ধরেন সেগমেন্ট 1-এ কোশ্চেন আপনি 15টা থেকে 25টা পর্যন্ত কোশ্চেন পাচ্ছেন। এই কোশ্চেনগুলো সলভ হবে ক্লাসে। এটা কোথায় সলভ হবে? ক্লাসে। এটাই হচ্ছে আমরা ক্লাসে ফোকাস করি এবং আপনাকে এমনভাবে করানোর চেষ্টা করি যেটা দিয়ে যেন আপনারা এক্সপ্লেনেশন এবং স্টুডেন্ট ওয়ার্ক দুটাই পান। সেগমেন্ট 2-তে কি আছে? এখানেও কিছু কোশ্চেন পাবেন, এখানেও আপনার 20 থেকে 25টা কোশ্চেন আপনি পাবেন। এই কোশ্চেনগুলো ব্যাখ্যা নিচে করে দেওয়া আছে, মানে উত্তর করে দেওয়া আছে, প্রসেসগুলো নিচে লিখে দেওয়া আছে, বইয়ে যেরকম থাকে যে কোশ্চেন নিচে হচ্ছে সলিউশন করে দেওয়া আছে। এখন কোশ্চেন, তাহলে স্টুডেন্ট ওয়ার্কে কি আছে? এটার সলিউশন করে দেওয়া নাই। এই স্টুডেন্ট ওয়ার্কেও আপনি কোশ্চেন ধরেন 20টা থেকে 30টার মতন কোশ্চেন পাবেন, এই কোশ্চেনগুলো সলভ করে দেওয়া নাই। এখন কোশ্চেন তাহলে কি আছে? এটা শুধু উত্তর দেওয়া আছে। ধরেন 1 নম্বরের উত্তর এ, 2 নম্বরের উত্তর সি, 3 নম্বরের উত্তর ডি, এরকম করে উত্তর করে দেওয়া আছে। এখন কেন এরকম করে দেওয়া আছে? তার পিছনে কারণ হচ্ছে আমরা ক্লাসে প্রথমে আপনাদেরকে জিনিসগুলো ব্যাখ্যা সহকারে বুঝাইছি। হ্যাঁ, বুঝাইছি আপনাকে আমরা এই জিনিসগুলো আপনার কাছ থেকে কোশ্চেন নিছি যে ঠিকঠাক মতো আছে কিনা, আপনারা হ্যাঁ সম্মতি দিয়েছেন, আমরা সামনের কোশ্চেনের দিকে আগাইছি। এরপরে আপনাকে আবার আমরা কি করছি, আরও কিছু কোশ্চেন দিছি, নিচে করেও দিয়ে রাখছি। আপনি এই 2টা জায়গা থেকে যখন ওই চ্যাপ্টারে একটা ধারণা পাইছেন, তখন আমাদের দেখার বিষয় যে আপনি একা একা করতে পারেন কিনা। সেই জন্য আমরা কি করে রাখছি, আমরা সেগমেন্ট 3ও দিয়ে রাখছি। আপনাকে একটা সেগমেন্ট না, 3টা সেগমেন্টই করতে হবে, 3বার করে করতে হবে। একবার করে করলে মাথায় রাখা যাবে না। আবারও বলতেছে, 3বার করে মিনিমাম আপনাকে করতে হবে, মিনিমাম 3বার আপনাকে করতে হবে। এই 2টা কাজ, এই 2টা সেগমেন্টের কাজ হচ্ছে আপনার বাসায়, ঠিক আছে? এটা হচ্ছে বাসার কাজ। এখন আবার কোশ্চেন চলে আসে, স্যার বাসায় যদি না পারি, ঠিক আছে, এই 2টা সেগমেন্ট তো বাসায় দিলেন, তার মধ্যে যদি সমস্যা হয়, হতেই পারে। আপনাকে আমরা এটা শিখাই দিছি, এখানে যে কয়টা কোশ্চেন সেটা তো সব ক্লাসে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, কারণ বাকি 2টা তো আমরা ক্লাসে করাচ্ছি না, তাহলে সেটা কই যাবে? এটা কেমনে করবেন? এখানে কি প্রবলেম থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এইটারও সলভ ক্লাস হবে, ঠিক আছে? এইটার সলভ ক্লাস হবে কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পরে। আমরা আপনাদেরকে আগে থেকে জানাই দিব অমুক দিন লেকচার 1 এবং 2 সলভ ক্লাস। ওই দিন আমরা আর কোনো কথা বলবো না, আপনারা শুধু, আমরা বলবো এই লেকচার 1 বের করেন, আপনারা বের করলেন। বলেন সেগমেন্ট 2 কোন কোন কোশ্চেন প্রবলেম, আপনারা বলবেন, আমরা বোর্ডে করাই দিব যে হ্যাঁ এটা প্রবলেম স্যার, এটা প্রবলেম, 3 নম্বর প্রবলেম, 4 নম্বর প্রবলেম। আমরা সেই কোশ্চেনগুলো বোর্ডে করাই দিব,
তার মানে আপনাদেরকে কেন আমি ক্লাসের শুরুতে বললাম যে আপনাদেরকে প্রবলেম রেখে আমরা পরীক্ষার হলে পাঠাবো না, তার মানে শুধু স্টুডেন্ট ওয়ার্ক না, শুধু হচ্ছে টিচার্স ওয়ার্ক ক্লাসে না, এই দুইটা সেগমেন্টের মধ্যেও আপনার কোনো প্রবলেম থাকলে সেটারও সলভ ক্লাস হবে, ওইটাকে আমরা বলি সলভ ক্লাস। ঠিক আছে, ওইটা কিছু ক্লাস হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আগে থেকে জানাবো। কিন্তু আপনারা যেন এই কাজ করবেন না যে যখন সলভ ক্লাসের ডেট দিব তারপরে আপনারা পড়তে বসবেন, পারবেন না। কিন্তু ধরেন আমরা একদিন আগে জানাই দিলাম যে আগামী পরশু দিন কিন্তু আপনাদের সলভ ক্লাস 2টা লেকচারের 3টা লেকচার, আপনি ওই 3 দিনে হঠাৎ করে শেষ করতে পারবেন না, ওই জন্য আপনাকে একবারে পড়তে হবে। সেগমেন্ট 1 ক্লাসে করে দিচ্ছি, আপনি বাসায় আবার করবেন। সেগমেন্ট 2 বাসায় করবেন, যেটা পারবেন না শুধু দাগ দিয়ে রাখবেন, যেন আপনি পেজটা উল্টাইলে বলতে পারেন স্যার এই নাম্বারে আমার প্রবলেম আছে, এবং কোথায় প্রবলেম আন্ডারলাইন করে রাখবেন। বিষয়টা কি ক্লিয়ার? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা আগে একটু বলেন। পরীক্ষার ব্যাপারে লাস্টে জানানো হবে, ঠিক আছে? হ্যাঁ, একেবারে সব কিছু মাথার মধ্যে নিয়েন না, মাথা টাথা নষ্ট হয়ে যাবে। সব জানাবো ভাই, না জেনে আপনাদেরকে কেমন করে আমি পরীক্ষা নিব বা হচ্ছে ইনফরমেশন দিব, বুঝতেছেন? ওকে, সব তথ্য দিবে, খালি ধীরে সুস্থে একটু থাকেন, একটু সঙ্গে থাকেন, তাহলে আমাদের জন্য বোঝানোটা সহজ হবে। তাহলে এটা গেল হচ্ছে প্রথম স্টুডেন্ট গাণিতিক সমস্যাগুলো কি ব্যাংকের। এই যে আবার যাচ্ছি জিয়া, যাচ্ছি, কথা শেষ হয় নাই ভাই, যাচ্ছি। হ্যাঁ, ধৈর্য ধরেন, আমি এখনো বেঁচে আছি, ঠিক আছে? টেনশন করেন না। আরে কই যাব বলেন, আপনাদের উত্তেজনা দেখে আমারই উত্তেজনা বেড়ে যাচ্ছে ভাই। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য একটা সিকোয়েন্স দরকার, আমি সিকোয়েন্সিয়ালি ওয়েতে আসি, আমাকে ইন্টারাপ্ট করেন না, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার দিব বিধাই তো আমি কথাগুলো শুরু করলাম। এখন আসেন যে এই 3টা জায়গার কোশ্চেন কোথায় থেকে আসছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কোথায় থেকে নেওয়া হয়েছে? টিচার্স ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক এবং হচ্ছে আপনার এই যে এক্সপ্লেনেশন, এই কোশ্চেনগুলো কোথাকার কোশ্চেন? আমরা কেন একটু আগে বললাম যে এই শীটটা পড়লে আপনার কাজ শেষ, এই শীটের বাইরে আপনি যাবেন না, নিষেধ করছি না? এখন কোশ্চেন কেন নিষেধ করছে সেটার ব্যাখ্যা তো দেইনি এখন পর্যন্ত, শুধু শীটের সিয়ারাগুলো আপনি কোনটা কোনটা করবেন সেটার কথা আপনাকে এখানে আমরা বলে দিলাম। এখন আসেন এইটাতে যে আমরা বিসিএসেও দেখি ম্যাথ আসে, ব্যাংকের পরীক্ষাতেও ম্যাথ আসে, কিন্তু দুইটা ম্যাথের সোর্স কি আমাদের এই কথা লেখেন না এখন ভাই। কে এটা কথা শোনেন, আপনারা কথা শুনতে শুনতে লেখেন কেমনে? হ্যাঁ, দুইটা জায়গায় একসঙ্গে কাজ করেন, কেউ লিখবেন না এখন, কোনো টেক্সট করবেন না, গল্প শোনেন আগে। আপনারা গল্প করলেও আপনারা টেনশনের মধ্যে পড়েন, অঙ্ক করালেও টেনশনের মধ্যে পড়েন, কই যাব আমি এখন? হ্যাঁ বলেন তো, কেউ কোনো একটা টেক্সটও করবেন না এখন। হ্যাঁ, গল্প শোনেন, তারপরে আমি আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, তখন লিখবেন, আগে কেউ লেখেন না ভাই, গল্পগুলো শোনেন আগে। বিসিএসেও ম্যাথ আসে, ব্যাংকের পরীক্ষাতেও ম্যাথ আসে, দুইটা ম্যাথের সোর্স কি সেম জায়গা কিনা? না, দুইটা ম্যাথের সোর্স সেম জায়গা না। বিসিএস এর ম্যাথগুলো সাধারণত আমরা ধরে নিই ক্লাস 9, 10, 11, ঠিক আছে? 8, 9, 10, 11 এই মোটামুটি করলে আপনার বিসিএস এর ম্যাথগুলো কভার করা যায়। কিন্তু ব্যাংকের ম্যাথের সোর্স কিন্তু 8, 9, 10 না। ব্যাংকের ম্যাথের সোর্সগুলো হচ্ছে এই বেসমেন্টটা হচ্ছে ব্যাংকের ম্যাথের সোর্স। স্যাট, জিআরই, জিম্যাট, এই ইন্টারন্যাশনাল যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর উপরে ডিপেন্ড করে গেছলা নাকি? এই একটু এখনই যাবে কয়টায়? ও আচ্ছা, এখন ঠিক হয়েছে? 8টা এখনো বাজেনি, দেরি আছে। কোনটা? তাহলে ওই ক্লাস শুরু করে দিয়ে যাও। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে স্যাট, জিআরই এবং জিম্যাট এই বেসমেন্টের কোশ্চেনগুলোই কিন্তু কি আসে, ব্যাংকের পরীক্ষাতে আসে। এখন তাহলে আপনারা বুঝতেছেন যে ব্যাংকের পরীক্ষার কোশ্চেনের সোর্স আর বিসিএস এর পরীক্ষার কোশ্চেনের সোর্স অর্থাৎ পিএসসির কোশ্চেনের সোর্স কিন্তু এক না। এখন এই যে স্যাট, জিআরই, জিম্যাট, তার মানে কি আপনাকে এই বইগুলো পড়তে হবে এখন? না, আপনাকে এই বইগুলো পড়া লাগবে না। কেন? কারণ আমরা যে লেকচার শিটগুলো আপনাদের কাছে নিয়ে আসছি, এই লেকচার শিটের মধ্যে কোশ্চেনগুলো আছে অনেকগুলো জায়গা থেকে। কোন কোন জায়গায় এবারে বলতেছে ভালো করে বোঝেন। এখানে প্রিভিয়াস কোশ্চেনের ম্যাথ আছে, প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেনের ম্যাথ আছে, এখানে জিআরই বিগ বুকের কোশ্চেন আছে, এখানে জিম্যাটের অফিসিয়াল গাইডের কোশ্চেন আছে, এখানে আগারওয়ালের কোশ্চেন আছে, এখানে ম্যানহাটনের কোশ্চেন আছে, এখানে আপনার পিয়ারসনের কোশ্চেন আছে। এই জায়গাটায় আপনি দেখবেন যে আরও বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো আছে এখানকার কোশ্চেন আছে, যেমন ইন্ডিয়া বিক্স, অল ইন্ডিয়া এক্সামস.in, এক্সাম ভেডা, কেরিয়ার ব্লেস, যে ওয়েবসাইটগুলো থেকে অলরেডি বিভিন্ন ব্যাংকের হুবহু কোশ্চেন তুলে নিয়ে আসা হয়েছে।
আমরাও ওই ধরনের ওয়েবসাইটগুলো থেকেও কোশ্চেন আপনাদের জন্য পিক করছি, ওই ধাঁচের কোশ্চেন। তার মানে আমরা প্রায় 12 থেকে 15টা জায়গার কোশ্চেন কিন্তু এক জায়গায় করে আপনাদের জন্য এইটা পিক করা হয়েছে। আমরা কেন, আপনি কি বুঝতেছেন না যে এই কথাগুলো তো রেকর্ড থাকতেছে? আমি কেন জোর গলায় বলতেছি যে আপনি যদি এই লেকচার শিট 3বার মিনিমাম শেষ করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের এডির জন্য কাজ কমপ্লিট, আর কিছু লাগবে না আপনার। আমি জোর গলায় কেন বলতেছি? কথা তো রেকর্ড হচ্ছে, আপনি তো রেকর্ড করে রাখতেছেন আমার কথা। কেন জোর গলায় বলতেছি আপনি বোঝেন না? ঠিক আছে, প্রায় 18 বছর প্লাস আপনাদের সঙ্গে আমরা আছি। আমার প্রায় 18 বছর হচ্ছে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে। তাহলে 18 বছর ধরে কি শুধু আমি পড়াইছি? না, আমি কোশ্চিনেরও অ্যানালাইসিস করছি, কই থেকে কোশ্চিন আছে, কি আছে। তারেক স্যার কি শুধু পড়াইছে? না, তারেক স্যারও অ্যানালাইসিস করছে। আমরা আমাদের এই 18 বছরের জিনিসগুলোকে আমি, তারেক স্যার, সুমন স্যার সবাই কি করছে, এক জায়গায় নিয়ে আসছে। আপনার এক একটা ব্যাংকের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনি শীট থেকে মিলাই দেখেন যে কয়টা কোশ্চিন আছে, ভালো করে খেয়াল করে দেখেন। কেন আমরা জোর গলায় বলতেছি? আমরা শীট তো আর আজকে বানাইনি, শীত তো আমরা আগে বানাইছি, তারপরে তো পরীক্ষা হয়েছে অনেকগুলো ব্যাংকের পরীক্ষা। তাহলে সেখান থেকে কিভাবে কমন পাওয়া যায়? ওই যে 18 বছরের অভিজ্ঞতা। এই হচ্ছে বিষয়গুলো। এই কারণে আপনাদেরকে বারবার করে বলতেছি যে আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বই ছাড়া, এই শীটটা ছাড়া অন্য কোনো বই প্রথমে পড়বেন না। তবে একটা বই একটু সঙ্গে একটা বই কি করবেন, সঙ্গে রাখবেন। কেন সঙ্গে রাখবেন? কোন বই সঙ্গে রাখবেন? এইটা হচ্ছে ফ্যাকাল্টি বেসমেন্টের যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আমরা বলি না, এই বইটা শুধু সঙ্গে রাখবেন। কোশ্চেন হচ্ছে কি কারণে সঙ্গে রাখবেন, এইটা সঙ্গে রাখবেন আপনার কোশ্চেনের প্যাটার্ন বোঝার জন্য। যে ধরেন আপনাকে বলা হইলো যে অমুক ব্যাংকের পরীক্ষাটার কোশ্চেন পাবে আর্টস ফ্যাকাল্টি, তাহলে আপনার আর্টস ফ্যাকাল্টির একটু কোশ্চেনগুলো নাড়াচাড়া করা উচিত না? সেটা কই পাবেন? ওই যে কোশ্চেন ব্যাংকে। আপনার কোশ্চেন পাইছে ধরেন আইবিএ, তাহলে আপনার দেখা উচিত আইবিএ এর পছন্দের চ্যাপ্টার কোনগুলো, আইবিএ কোন ধরনের ম্যাথগুলো করতেছে, কোথায় পাবেন? ওই যে কোশ্চেন ব্যাংক। আপনার কোশ্চেন করতেছে ধরেন বলা হইল কথার কথা যে ফিনান্স ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, তাহলে তাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো কোশ্চেন ব্যাংক থেকে দেখা উচিত। ওখানে দেখবেন ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার কোশ্চেনগুলো ভাগ করে দেওয়া আছে, ফ্যাকাল্টি বেসমেন্টের আপনার ভাগ করে দেওয়া আছে কোশ্চেন ব্যাংকটা। এইটা একটা বই সঙ্গে রাখতে পারেন, পড়ার জন্য না শুধু, ওই বইটা সঙ্গে রাখবেন অ্যানালাইসিস করার জন্য। আর যা পড়া সেটা আগে আমরা বলে দিছি, আমাদের শীট থেকে হচ্ছে আপনারা পড়বেন। এবং প্রত্যেকটা বড় পরীক্ষার আগে, আবারও বলতেছে ভালো করে শোনেন, প্রত্যেকটা বড় পরীক্ষার আগে আমরা আপনাদেরকে পরীক্ষার মিনিমাম 10 থেকে 15 দিন আগে এখানে একটা ক্লাস নেব। কিসের ক্লাস নেব আমরা? বিশেষ করে ম্যাথ এবং ইংলিশের 2টা ক্লাস হয় আপনাদের। এই 2টা ক্লাস হচ্ছে সাজেশনমূলক ক্লাস। ওই ব্যাংকের পরীক্ষা কারা নিবে, তাদের পছন্দের চ্যাপ্টার কোনটা, তারা কোন ধরনের কোশ্চেন সলভ বেশি করে, বা তারা কোন ধরনের কোশ্চেন বেশি চয়েস করে, আপনি কোথায় থেকে এখন প্রিপারেশনটা নেবেন, এইটার সাজেশনমূলক ক্লাস আমরাই নিব। এইটার দায়িত্ব আপনাদের না, আপনাদের দায়িত্ব শুধু একটা, পড়া। আর আমাদের অনেকগুলো দায়িত্ব, কই থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোন ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে তাদের অ্যানালাইসিস করা, এগুলো আপনার কাজ না ভাই, ওগুলো সব আমাদের কাজ, ওগুলো আমাদেরকে ছেড়ে দেন। এটা দিয়ে আপনার টেনশন করা লাগবে না, ওইটা আপনাদের কোনো দরকার নাই। কোশ্চেন ব্যাংক যে কোনোটা কিনেন আপনি, কোশ্চেন ব্যাংক এই জায়গাটায় ওই যে কি বলে কোনটা, না রিসেন্টটা তো আছে, তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে কোনটা জানি, আমাদের রিসেন্ট পাবলিকেশনের বই বেশ কয়েকটা পাবলিকেশনই হচ্ছে বের করছে। ঠিক আছে, আপনার যেটা মন চায়, সবারই কোশ্চেন একই ভাই। ধরেন বাংলাদেশ ব্যাংকের 2000 সালের কোশ্চেন আপনার এই জায়গাটায় দরকার, 2020 সালের কোশ্চেন দরকার, তো ওই সব বইতে 2020 সালের কোশ্চেন একই আছে, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। ওই রিসেন্ট পাবলিকেশনের বই নেন, নয়তো ইমিনেন্ট নেন, যেটা নেন, যে পাবলিকেশন নেন। ঠিক আছে, আমরা এখানে কোনো বইয়ের মার্কেটিং করতেছি না, আপনার যেটা মন চায় আপনি সেটাই জাস্ট বাজারে যাবেন, দেখবেন যে ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেন ভাগ করে দেওয়া আছে, কোনটা সবারই আছে। যে কোনো একটা বই হাতে নেবেন, পারলে 2টা বই হাতে নিয়ে খুলবেন, আপনার কাছে যেটা পছন্দ মনে হচ্ছে যে হ্যাঁ এই বইয়ের কথাগুলো আমার কাছে পড়তে একটু ভালো লাগতেছে, আপনি পড়েন। সব বই একই ভাই, 90% বই একই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। প্রফেসর্স না, প্রফেসর্সের নাই। ঠিক আছে, রিসেন্ট পাবলিকেশন অথবা ইমিনেন্ট, এই 2টার মধ্যে যায়। ঠিক আছে, প্রফেসর্সের এরকম গোছানো ওরকম কোনো বই টই নাই আসলে ব্যাংক বেসমেন্টে। প্রফেসর্স হচ্ছে পিএসসি নিয়ে সাধারণত এরা বেশি কাজ করে। ঠিক আছে, এদের বই এরকম নাই এত। তো এখন এই হচ্ছে বিষয়টা। তাহলে এই পর্যন্ত কি বিষয়টা ক্লিয়ার কিনা, এই জায়গাটায় এখন আপনাদের মাথায় কি কি কোশ্চেন আসছে একটু বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, আপনাদের মাথায় কোনো কোশ্চেন আসলে বলেন একটু। হ্যাঁ, এখন যার যার এই যে একটু আগে অনেকের উত্তেজনা বেশি ছিল, আমি একটু থামাইছি আপনাদেরকে, এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে কি, এই যে আমার কথাগুলোর মধ্যে দেখবেন অনেকের কোশ্চেনের উত্তর চলে আসছে, এই জন্য আমি জোর করে থামাইছি, যে সবাই লিখতে গেলে কারো লেখাটাই পড়তে পারবো না। আমি বলি
আমার এই কথাগুলোর মধ্যেও আপনাদের অ্যান্সার আসে নাই, এইরকম কোনো কোশ্চেন থাকলে এবার একটু বলেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সেই কোশ্চেনে ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেব। ওকে, তাহলে মোটামুটি আপনারা এই জায়গাটায় পেয়ে গেছেন যে আমাদের উত্তরগুলো হচ্ছে কোনটা চলে আসবে, তাই না? আপনারা পেয়ে গেছেন। আচ্ছা স্যার, ইমিনেন্টের 7 ফ্যাকাল্টি আছে, বাট রিসেন্ট পাবলিকেশনে 4 ফ্যাকাল্টি কোনটা নিব? 4 ফ্যাকাল্টি রিসেন্ট যেটা বের হয়েছে সেটা নেবেন, মানে লেটেস্ট যেটা সেটা নিয়ে নেবেন। কারণ লেটেস্টটাতে হয় কি, একদম লাস্টের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার কোশ্চেনগুলো অ্যাড করা থাকে। যদি দরকারি হয় তাহলে অবশ্যই আপনি দেখে নেবেন যে লাস্ট কোনটা আসছে। কোনো বই পড়তে পারবো না, আপনার সাথে থাকতে চাই, বেস্ট গাইডলাইন পেতে চাই। ডেফিনেটলি হ্যাঁ, আমি তো নিষেধ করছি বই পড়া যাবে না। বলেন তো এটা কি আপনি কেন বলবেন? আমি তো নিষেধ করছি, কোনো বই পড়ার দরকার নাই ভাই। ম্যাথের জন্য কোনো বই পড়বেন না, আপনি কষ্ট করে শুধু ক্লাসগুলো করবেন এবং সেগমেন্ট 2 সেগমেন্ট 3, নট অনলি সেগমেন্ট 1, সেগমেন্ট 2 3 দুটাই বাসায় একটু করবেন। আমরাই তো সলভ ক্লাস নিয়ে দিচ্ছি। এবং আমি জোর গলায় কেন বলতেছি যে আপনি যদি 3বার করে এই 28টা লেকচারে 3টা করে সেগমেন্ট করতে পারেন, আপনার অন্য বই লাগবে না না না। এত জোর গলায় বলতেছি, বোঝেন না ভাই? সব কিছু কি বলা যায় নাকি? হ্যাঁ, এত কিছু বলা যায়, কেন জোর গলায় বলতেছে বোঝেন না? আপনাদের সাথে কি আমাদের শত্রুতা আছে নাকি? আমাদের টার্গেট কি? আপনাকে যতটা কম পড়ায় যেন আমরা কি করতে পারি, ব্যাংকার বানাইতে পারি, এটা আমাদের টার্গেট। আপনাকে এইরকম কোনো সাজেশন জীবনেও দিব না যে সাজেশন মেনটেন করা ইম্পসিবল। যেমন আপনাদের ভোকাবুলারিতে অনেকের কি আছে, প্রবলেম আছে। আপনারা অনেকেই বলেন স্যার ভোকাবুলারি সাজেশন দেন। আপনাকে একটা ভোকাবুলারি সাজেশন দিলাম, 100% কমন পড়বে। একটা অক্সফোর্ড ডিকশনারি কিনবেন, ফার্স্ট থেকে লাস্ট মুখস্থ করবেন। এর বাইরে যদি কোনো ওয়ার্ড আসে তার দায়ভার আমি নিব। যান, বলেন তো এটা একটা ভালো সাজেশন হইল না? 100% কমন, 100% কমন, বাইরে যাবেই না। ঠিক আছে, মহা খুশি অনেকে, আরে 100% কমনের একটা সাজেশন পাওয়া গেছে। কিন্তু বলেন এইটা কি সবার পক্ষে এখন মুখস্থ করা সম্ভব? ঠিক আছে, পদগুলোর নাম যদি বলতেন, বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ সর্বনিম্ন না, বলেন যে আপনি বাংলাদেশ ব্যাংকে যদি ঢুকতে যান তাহলে ঢোকার সর্বোচ্চ পদ হচ্ছে কোনটা? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটাকে আমরা সংক্ষেপে বলি এডি। এটা হচ্ছে, আর সর্বোচ্চ পদ যদি বলেন তাহলে তো গভর্নর। এটা হচ্ছে সর্বোচ্চ পদ হচ্ছে গভর্নর। আপনি তো আর গভর্নরে একবারে নিয়োগ পাবেন না, তাই না? বিষয়টা এইটা না, কথাটা হচ্ছে এইটা যে বাংলাদেশ ব্যাংকের যদি বলেন তাহলে সর্বোচ্চ পদ হচ্ছে, ঢোকার সর্বোচ্চ পদ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অন্যান্য গভর্নমেন্ট ব্যাংকের জন্য সিনিয়র অফিসার, প্রাইভেট ব্যাংকের জন্য আমরা বলি এমটিও, যেটা ঠিক আছে, এমটিও হচ্ছে টপ পোস্ট পজিশন। আর সর্বনিম্ন যেটা ধরা হয় সেটা হচ্ছে ক্যাশ ধরা হয়, ক্যাশটা হচ্ছে সর্বনিম্ন হিসাবে আমরা ধরি। ঠিক আছে, এখন যেটা বলতেছিলাম যে ওই যে সাজেশনের ব্যাপারে, এইরকম সাজেশন ভাই দিব না আপনাদেরকে যে দেখে মনে হবে 100% কিন্তু এটা মেনটেন করা যাবে না, এইরকম কোনো সাজেশন আমরা কখনোই আপনাকে দিব না। আচ্ছা, ম্যাথ বাইবেল বইটা কিনছি। ম্যাথ বাইবেল বই আপনাকে কে কিনতে বলছে? ঠিক আছে, এই বই আপনাকে কে কিনতে বলছে? ঠিক আছে, এই বই আপনার জন্য নয় এখন ভাই। ম্যাথ বাইবেল পড়েন না, আগারওয়াল পড়েন না, কোনো জিআরের বিগ বুক পড়েন না, ঠিক আছে, জিম্যাটের অফিসিয়াল গাইড কোনোটাই কিনেন না, কোনোটাই আপনার এখন পড়ার উচিত নয়। ঠিক আছে, এখন কোশ্চেনে ভালো করে এখন শোনেন, এবারে গল্প আরেকটু করি, মানে কথা তো চলেই আসছে এই জায়গাটায়। আপনারা অনেকেই দেখেন খুব নাম শোনা যায়, ব্যাংক বললেই একটা নাম চলে আসে ম্যাথের বইয়ে, সেটা হচ্ছে আগারওয়াল। আমাকে গত মাসে, এই মাসে তো আমি ছিলাম না, আমি একটু দেশের বাইরে গেছিলাম 1 তারিখে, আমি আসছি হচ্ছে গত 20 তারিখে। ওই দেশের বাইরে যাওয়ার আগে গত মাসে, মানে সেপ্টেম্বর মাস প্রায় 1 থেকে 20 তারিখ আমি দেশের বাইরে ছিলাম, 19 তারিখ পর্যন্ত, 20 তারিখে ব্যাক করছি আমি। গত মাসে হচ্ছে একটা ছেলে আসছিল আগারওয়ালের বই নিয়ে আমার কাছে। আগারওয়ালের বইটার কি হয়, পেছন দিকে কিন্তু হচ্ছে সলিউশনগুলো করে দেওয়া আছে। সে এখন ওই জায়গাটায় কি করতেছে, সে একটা সলিউশনের মধ্যে +1 দেওয়া আছে, সে আর বুঝতেছে না যে এটা কি কারণে +1 দেওয়া আছে। ঠিক আছে, এখন এই যে +1-এর কথা না, কথা শোনেন ভাই, আমি এই কথাগুলো শোনা দরকার, কারণ আপনারা না শুনলে অনেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যান। এটা হচ্ছে বিপদ এই জায়গাটায়। কে এটা? শাহরিয়া না কে এটা?
শাহরিন রহমান, ঠিক আছে। হ্যাঁ, রাগ করেন না ভাই, কারণ আপনি হয়তো বা ম্যাথে অনেক ভালো, কিন্তু আপনার পাশেই যারা আছে তারা এত ভালো বোঝেও না এই সম্পর্কে। অনেকে যায় দেখেন জিআরই জিব্যাটের নামও শুনে নাই, ঠিক আছে, আগারওয়ালের নামই শোনে নাই, অনেকে পিয়ারসনের নামই শোনে নাই, অনেকে আছে, অনেকেই এরকম আছে। একটু শোনেন, গল্পগুলো শোনেন, কাজে লাগবে। এই গল্পগুলো পরে আর আসবে না। আগেই তো আমি বলে দিছি যে ভাই প্রথম 6টা লেকচার পর্যন্ত অনেক কথাবার্তা আসবে, এই কথাবার্তাগুলো একটু হজম করেন, পরে আর আসবে না এই কথাবার্তা। এই যে আজকে যে কথাবার্তাগুলো বলতেছি এটা আর নেক্সট টাইম আসবে না এই কথা। যেটা কথা বলতেছিলাম যে আগারওয়ালের বইটা নিয়ে আমার কাছে আসছে কোশ্চেন বোঝার জন্য না, সলিউশন বোঝার জন্য। ওরা সলিউশন করেই দিছে, তারপরেও সে কি করছে, ওই বইটা নিয়ে আসছে। কারণ এই ব্যক্তিটার এই বই হাতে নেওয়ার আগে তার বেসিক যতটুকু নলেজ দরকার এই ব্যক্তিটা সেই নলেজটাই নাই, কিন্তু সে বইটা হাত দিছে। এই হাতে নেওয়ার কারণে তার কি হয়ে গেছে, প্রিপারেশন থেকে সে ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তার এই জায়গাটাই সে যে স্পিড নিয়ে প্রিপারেশনটা শুরু করছিল তার স্পিড পুরোটাই কমে যাবে ভাই, এই বই দেখলেই কমে যাবে। এই বই শুরুর জন্য না, সব বই সব সময় না। আপনারা এটা অনেকেই বোঝেন না যে কোন বই কখন হাতে নিতে হয়, কোন বই প্র্যাকটিসের আগে নিতে হয়, কোন বই প্র্যাকটিসের মাঝখানে নিতে হয়, আর কোন বই প্রিপারেশনের শেষে নিতে হয়। বইয়েরও ভাগ আছে ভাই, এই কাহিনী আপনারা অনেকেই জানেন না। খালি নাম শোনেন, বই কেনেন, নাম শোনেন, বই কেনেন, বই উল্টান, প্রথম 4-5টা পেজ পড়ার পরে ভালো না লাগলে ওটা ওই অবস্থায় রেখে দেন। আগারওয়ালের বই কাদের জন্যে? যাদের প্রিপারেশন কমপ্লিট। আবারও বলতেছে, ভালো করে শোনেন, আগারওয়াল বই বেসিক যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য না, এই বইটা তাদের জন্য যাদের প্রিপারেশন কমপ্লিট। তারা এখন আমার কাছে এসে যখন বলে যে স্যার আমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে, 28টা লেকচার আমি শেষ করছি, আমার এখন নিজের ইভ্যালুয়েশনের জন্য আমার আরও কিছু ম্যাথ দরকার, আমি একটু স্যার নিজেকে চেক করতে চাই যে আমি কি ম্যাথ ভালো পারতেছি কিনা, এটার জন্য আমাকে কিছু ম্যাথ দেন। এই তাদের জন্য হচ্ছে ভাই আগারওয়াল। এখন ওই শেষের বই যদি আপনি শুরু করেন প্রথমে, তাহলে আপনার অবস্থা কি হবে বোঝেন, ওই ছেলেটার মতন হবে। +1 কেন দিছে সেটার বেসিকটাই সে জানে না। তাহলে বেসিক না জেনে আপনি ওই বই কেন হাতে নিছেন? কারণ এটার সলিউশনও তো আপনাকে বাচ্চাদের মতন করে সলিউশন করে দেওয়া নাই, সলিউশনগুলো কন্ট্যাক্টেড ফর্মে করে দেওয়া আছে। তাহলে আপনার ওই কন্ট্যাক্টেড ফর্মটা তো জানা লাগবে, না জেনে আপনি ওই সলিউশনে হাত দিলে আপনি শেষ। এই কারণে আপনাকে আগে বলে দিছি কোনো বই আগে পড়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, শুধু অ্যাডভান্স না, যাদের প্রিপারেশন কমপ্লিট তাদের জন্য ভাই। এই কারণে কেউ বই আগে হাত দিয়েন না। আবারও বলতেছি, যদি কোনো বই পড়তে হয় আমরা আপনাকে সাজেস্ট করব কোন সময়, সেটা আমাদের উপরে ছেড়ে দেন ভাই। দুইটা বিশ্বাস দয়া করে রাখেন, একটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখেন যে না আমি পারবো, আমার দিয়ে সম্ভব, এই বিশ্বাসটা রাখেন। আর 2 নম্বর বিশ্বাস রাখেন আমাদের উপরে, যে না আমাদের যারা গাইড করতেছে, আমাদের যারা মেন্টর, তারা ডেফিনেটলি আমার চাইতে ভালো জানে। এবং আপনি জানেন না যে আমি তারেক স্যার আপনাকে কোন রাস্তা দিয়ে আপনার প্রিপারেশনটা নেওয়া হবো, এটা তো আপনি জানেন না, ওটা তো আমরা জানি। তাহলে ওই দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিতে হবে, এই বিশ্বাসটুকু রাখতে হবে যে স্যারদের কাছ থেকে যে গাইডলাইন পাবো সেটা আমার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। আমাদের হাত ধরে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে আমার স্টুডেন্ট নাই। তাহলে তাদেরকে যদি আমি ব্যাংকার বানাইতে পারি তাহলে আপনাকে কেন না, ঠিক আছে, ডেফিনেটলি আপনাকেও বানাইতে পারবো। কিন্তু আপনার ওই বিশ্বাসটা রাখতে হবে আমি পারবো এবং স্যারেদের কাছ থেকে যা পাচ্ছি সেটা আমার জন্য যথেষ্ট। ডানে বামে আগে যায় না ভাই, ডানে বামে করতে গেলে দেখবেন যে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন, ঠিক আছে। শুধু এই 2টা বিশ্বাস দয়া করে একটু রাখেন। হ্যাঁ, প্রপারলি ওয়েট করা, এই ওয়েট একটু ধৈর্য ধরতে হবে, তাছাড়া ধুম করে করতে গেলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন। আচ্ছা যাই হোক, আজকে আরেকটু কথাবার্তা আসবে, টেকনিক্যাল কথাবার্তা। একটু বলে দাও যে পরীক্ষার ব্যাপারে ইনফরমেশন জানতে চাইছে, একটু আসো, সামনে আসো। পরীক্ষাগুলো কখন হবে, কিভাবে নিব, ক্লাস কোথায় পাবে, সেটার ব্যাপারেও হচ্ছে অনেকের কোশ্চেন ছিল, এই ব্যাপারগুলো একটু বলে দাও। সবাইকে আসসালামু আলাইকুম। পরীক্ষার বিষয়টা হচ্ছে আপনাদের ভাই এত বড় কমেন্ট, ঠিক আছে, এটা একটু আমাদের হাতে ছেড়ে দেন। আপনি যেটা লিখেছেন, ঠিক আছে, আপনাদের এটা কিন্তু লাইভ ক্লাস হচ্ছে না, ঠিক আছে, আপনাদের এটা লাইভ ক্লাস হচ্ছে না, তো এই বিষয়টা একটু আমাদের উপর ছেড়ে দেন, ঠিক আছে। ভিডিও না পাইলে হ্যাঁ, সেটার দায়িত্ব আমাদের। ভাই আমাদের এখানে টেকনিক্যাল একটা বিশাল বড় টিম আছে, ঠিক আছে, প্রায় 25 থেকে 30 জন এখানে কাজ করে। আপনি একার জন্য চিন্তা করতেছেন, আর আপনি আছেন কত নাম্বার ব্যাচে? আমাদের এখানে প্রায় এখন পর্যন্ত 20,000 প্লাস স্টুডেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, একটু তাহলে দেখে দিই। এই জায়গাটা একটু সাবধান থাকেন। হ্যাঁ
আচ্ছা, আপনাদের একটু বলে দেই, সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপটা 25 নাম্বার, এটা হচ্ছে আজকে যে ক্লাস হলো সেটার জুম লিঙ্কটা পিন করা আছে। এরকম প্রতিটা ক্লাসের জুম লিঙ্ক এখানেই পিন করা থাকবে। তারপর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে আছে হলো সকল ক্লাসের রেকর্ড এখানে পাবেন। এটা হচ্ছে ক্লাস রুটিন, ঠিক আছে। এখন আসি হচ্ছে পরীক্ষার বিষয়টা। পরীক্ষার বিষয়টা যেটা এখন আসতেছে সেটা হচ্ছে আপনাদের আজকে যদি লেকচার 1 কমপ্লিট হয়, আজকে যদি ম্যাথের 1 নাম্বার লেকচার আজকে কমপ্লিট হইতো, তাহলে আমরা কি করতাম, আগামীকাল বিকাল 3টায় ক্লাস টেস্টের লিঙ্কটা দিয়ে দিতাম। তাহলে আগামীকাল হচ্ছে 24 তারিখ, তাহলে 24 তারিখ থেকে শুরু করে 25 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা এই ম্যাথের 1 নাম্বার লেকচারের ক্লাস টেস্ট দিতে পারবেন, ঠিক আছে। এই 24 ঘন্টার মতো আপনারা এই লিঙ্কটাতে ঢুকে পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন বলেন যে বুঝতে পারছেন কিনা কথাটা। প্রতিটা ক্লাসেই সেম, যে লেকচার শেষ হবে তার পরের দিন আমরা ক্লাস টেস্টের লিঙ্ক পোস্ট করে দিব। আপনারা 24 ঘন্টার মধ্যে যে কোনো একবার ঢুকে 20 মিনিট পরীক্ষা দিবেন। আর যে ক্লাস টেস্টগুলো দিবেন এগুলোর মার্ক কত পাইছেন সব নিজেরাই দেখতে পারবেন। আর যেগুলো আমরা 100 মার্কের পরীক্ষা নিব সেগুলোর একটা মেরিট লিস্ট আমরা দিয়ে দিব, যে প্রথম হয়েছে কে, দ্বিতীয় হয়েছে কে, তৃতীয় হয়েছে কে, সব মেরিট লিস্ট আকারে আপনাদের গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে। এখন বলেন যে বুঝতে পারছেন কিনা। আর এই টেকনিক্যাল টিমের যে কোনো সমস্যা, আপনাদের কোনো সমস্যা ফেস করলে আমাকে কল করবেন, ঠিক আছে। 01896400331। আমার নাম হচ্ছে ঋষি, ঠিক আছে। এই নাম্বারটাতে কল করবেন। ক্লাস শুরু করতে কি প্রতিদিন এভাবে দেরি হবে? না না না, ক্লাস তো আপনারা জাস্ট বললেন জন্য আমি কিন্তু বলে গেছি যে ক্লাসটা 6টা 20-এ শুরু হবে, ঠিক আছে। রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো বুঝলাম না। আচ্ছা, রেকর্ড ক্লাসগুলো এই যে দেখেন গ্রুপে আপলোড করা আছে এর আগেরগুলো, ঠিক আছে। এই যে রেকর্ড ক্লাস এখানে আপলোড করা আছে, কিন্তু আপনাদের এরকম করে খুঁজে বের করতে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। অনেক অসুবিধা হবে, এই কারণে আমরা একটা শীটের মধ্যে সাজাই দিছি অনেক সুন্দর করে, ঠিক আছে। এই যে এই লিংকে অনেক সুন্দর করে সাজানো আছে। লিংকটা দেখাই দিছি স্যার। এই যে এমন করে সুন্দর করে সাজানো আছে, হ্যাঁ, কত তারিখ, কয় নাম্বার লেকচার, কেমন করে হয়েছে ক্লাস, সব লেখা আছে, ঠিক আছে। A to Z সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী লেখা আছে, কোনো সমস্যা নেই। আর আপনারা দয়া করে যারা অনেকে বলেন যে অপশন খুঁজে পাচ্ছি না, আপনারা যারা ফেসবুক লাইট ইউজ করেন, লাইট ইউজ করলে ফিচার্স অপশনটা খুঁজে পাবেন না, ঠিক আছে। ফেসবুক অ্যাপসে যাবেন, দেখবেন যে গ্রুপে ঢুকবেন, ঢুকে এই যে ফিচার্স নামে একটা অপশন আছে, এই অপশনে গেলে সব পাবেন, ঠিক আছে, সব পেয়ে যাবেন। এখানে A to Z যত ক্লাস হয়েছে সব ক্লাসের রেকর্ড এখানে আছে। 17 তারিখ যেটা ক্লাস হয়েছে ওইটা আপনাদের না, ঠিক আছে। অতএব আপনাদের যে ক্লাস, আপনাদের যেগুলা ক্লাস হবে সেগুলো দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আজকের মতো ভালো থাকেন, আবার কথা হবে, দেখা হবে, ঠিক আছে।